সিলেট সদর থানা থেকে বের হতেই চোখে পড়ল দ্রুতগামী এক গাড়ি এসে থেমেছে সেখানে। সবার তীক্ষ্ণ চোখ যখন সেখানে স্থির, গাড়ির দরজা খুলে পাগলুটো ভঙ্গিতে বের হয়ে আসলো জাইন। মাথার আমন্ড কালার চুলগুলো এলোমেলো হয়ে উঠছে বাতাসে, চোখ দুটোতে অসহায়ত্ব ভালোই ভর করেছে। সূর্যের তীক্ষ্ণ আলোক রশ্মি চোখে পড়তেই জল জল করে উঠল অক্ষিগুলো। কপালে ভাঁজ ফেলে সামনে তাকাতেই চোখে পড়ল গরমের তাপে লাল হওয়া নিজের প্রিয় মুখখানি। স্নিগ্ধতায় পরিপূর্ণ মুখটা চোখের সামনে উপলব্ধি করতেই হৃদয়ের শান্তি নেমে আসলো। এতক্ষণে ধরাস ধরাস করে কাঁপা বুকটা চলাচল নিস্তব্ধে ধীর হলো। নৈশব্দে কাটলো সময়। ঘড়িতে তখন কাটায় কাটায় 12টা। নিজের হয়রানি ছাপিয়ে ঝড়ের গতিতে এসে পুরুষালী শক্তপোক্ত হাত পেঁচিয়ে ধরল ইসরাতকে। কয়েক পল কাটলো। পিঠ পেঁচিয়ে ধরতে পুরো মেয়েলি দেহ শূন্যে ভাসলো। ইসরাত প্রথমে কি হয়েছে বুঝে উঠতে পারলো না। যখন বুঝলো ততক্ষণে সে জাইনের বাহুতে, পা জমিন হতে 2 ইঞ্চি উপরে। অনুভব হলো হৃৎপিণ্ডে চলকিত আন্দোলন। নিজেকে সামলে নিয়ে আশেপাশে চোখ বুলাতেই বাপ চাচার গোল গোল দৃষ্টি নিজেদের দিকে পেল ইসরাত। নিজেকে ছাড়িয়ে নিতে মুচড়ামুচড়ি করলো, তবুও ছাড়া পেল না। কটমটিয়ে উঠে বলল, জাইনের বাচ্চা, ছাড়ুন আমাকে। জাইন নাজুক কণ্ঠস্বর ভেসে আসলো, গিভ মি জাস্ট 5 সেকেন্ড ইসরাত, আমাকে আগে আপনাকে অনুভব করতে দিন। ঠিক 5 সেকেন্ড অতিবাহিত হলো, তারপরে ইসরাতকে নিজের বাহু থেকে ছাড়লো জাইন। নিনিমেষ দৃষ্টিতে উপর নিচ অবলোকন করে জানতে চাইলো, আপনি ঠিক আছেন ইসরাত? ইসরাত নিজেকে জাইন থেকে দূরে সরিয়ে নিল। চোখ দুটো বিস্ফোরক রকম গরম করে বলে উঠল, বেয়াদব। হেলাল সাহেব নিজেও দূর থেকে নিজের নির্লজ্জ ছেলের দিকে চেয়ে কড়মড় করে উচ্চ স্বরে বললেন, অসভ্য। জাইন জড়িয়ে ধরতেই সুফি খাতুন আর নিজাম শিকদারের আগমন ঘটেছে থানার বাহিরে। সুফি খাতুন গাড়ির গ্লাসের বাইরে চোখ মেরে চাইতে জাইনের এমন বেহায়াপানা দেখে চোখে হাত দিয়ে ঢেকে ফেললেন। ভৎসনা করে বললেন, কেয়ামতের আলামত, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। জাইনের কানে স্পষ্ট গেল হেলাল সাহেবের কথা। সে পরোয়াই করলো না। দুপা বাড়িয়ে ইসরাতের হাত চেপে ধরতে যাবে, ইসরাত দুপা পিছিয়ে গেল। তার পেছন থেকে পরপর উকি দিল 4টা মাথা। সবার শেষে একটু একটু চেনা মাথাটা উকি দিল। ইসরাতের ডান দিকে নুসরাত, ইরহাম, বাঁ দিকে মম আর সৌরভী। সবগুলো একসাথে মিলে ব্যঙ্গাত্মক কণ্ঠে হেসে হেসে বলে উঠল, আপনি কি ঠিক আছেন জাইন ভাই? আরশের যখন জ্ঞান ফিরল তখন দুপুর 2টো বাজে। ততক্ষণে বিয়ের ডেট একদিন পিছিয়েছে। অনেক মেহমানকে ফোন করে জানিয়ে দেওয়া হয়েছে আগামীকাল বিয়ে। মাহাতি ফোনে কথা শেষ করে আরশের কেবিনে ঢুকলো। হসপিটালের ফিনফিনে কাপড় তার পরনে। চোখগুলো নিনিমেষ দৃষ্টিতে জানালার বাইরে নিবিষ্ট। মিয়ে পড়া আলোক দেখছে। নির্জীব চোখে আগের মতো পাগলামি করলো না, জানতে চাইলো না নুসরাত কোথায়। চুপচাপ চেয়ে রইল। মাহাতি গলা খাকারি দিয়ে আরশের দৃষ্টি আকর্ষণ করার জন্য আরশ ঘাড় বাঁকিয়ে দেখলো তাকে। হাতের স্যালাইনের দিকে ইশারা করে স্বাভাবিক ভঙ্গিতে জানতে চাইলো, কখন যেতে দেবে। মাহাদি আরশের হাতের স্যালাইনের দিকে একবার চেয়ে অন্য কথা উচ্চারণ করলো। একটা কথা বলার ছিল। আরশ নিরুদ্বেগ কণ্ঠে নির্লিপ্ত গলায় বলল, কোন বিষয়? মাহাদির ঠোঁট থেকে ক্ষীণ শব্দ বের হলো, নুসরাতের। আরশ হাত তুলে থামিয়ে দিল, নিষেধাজ্ঞা জারি করলো, শুনতে চাচ্ছি না। মাহাদি মনে করলো হয়তো আরশ মনে করেছে ওদের কিছু হয়ে গিয়েছে, তাই শুনতে চাচ্ছে না। তাই নিজের কথায় জোর দিল। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে আরশের কোনো কথা না শুনে বলে উঠল, নুসরাত, ইরাম, আহান। আরশ খেকিয়ে উঠল। হাইপার হয়ে উঠে বসতে যাবে মাহাদি বলল, ওরা বেঁচে আছে। কথা শেষ হতেই সবকিছু ঠান্ডা হয়ে গেল। বেসামাল ভঙ্গিতে নিজের জায়গা ছেড়ে ওঠা আরশের চোখে মুখে নেমে আসলো রাজ্যের গম্ভীরতা। তা আবার নিমিষেই উবে গিয়ে উদয় হলো কিছু একটা। বাজ পাখির ন্যায় দৃষ্টি স্থির করলো মাহাদির দিকে। ইশারা করে বলল, এদিকে আয়। মাহাদি আরশের দিকে এগিয়ে যেতে আরশ উঠে বসার চেষ্টা করলো। মাহাদি বন্ধুকে সাহায্য করতে এগিয়ে গেল। পেছনে বালিশ দিয়ে সুন্দর করে বসাতেই আরশ বলল, আমার সামনে আয়। মাহাদি মাথা নাড়িয়ে আরশের সামনে দাঁড়াতে ঠাস করে কান ঝালানো একটা থাপ্পড় পড়লো বেচারার গালে। কান তালা লেগে গেল মাহাদি সেই শব্দে। মাহাদি এক হাত গালে চেপে অবাক চোখে দেখলো আরশকে। সাপের মতো হিসিয়ে বলা আরশের কথা কানে আসলো, ইউ ইডিয়েট, আগে বলবি না? মাহাদি হাঁ করে চেয়ে থাকলো। কর্কশ সুরে জানতে চাইলো, তুই আমায় বলতে দিয়েছিলি?
এক হাত দিয়ে আরেকটু চেপে ধরে কাঁদো কাঁদো কণ্ঠে নিষ্পাপ মুখে বলে উঠল, আমি তোর থেকে 2 দিনের বড়, সম্মান দে আমায়। আরস কোনো কথা না শুনে চিৎকার করলো, শ্যাট আপ মাহাদি। মাহাদি নাক ফুলালো, হিসিয়ে আরসকে অভিশাপ দিল, তোর থেকে বড় গাদ্দার তোর ভবিষ্যৎ বাচ্চা হবে। আমি মাহাদি খান আজ তোকে অভিশাপ দিলাম। সৈয়দ বাড়ির ড্রয়িং রুমের সোফায় পায়ের উপর পা তুলে শুয়ে আছে থানা থেকে ফেরত সবাই, হাতে পাইনাপেলের জুস। নিজাম শিকদার টিপে টিপে সৌরভীর কাছে ঘেঁষেছেন আর বারবার মনে করিয়ে দিচ্ছেন এত দিন তিনি কি কি বলেছিলেন। আজ তা একদম খাপে খাপ মিলেছে কিনা। সৌরভী বিরক্ত কণ্ঠে যখন বলল, দাদু তুমি থামবে, তখন থেকে শুরু হয়েছে আবারও ভাষণ। বলেই চলেছেন তো বলেই চলেছেন। একটা কথা তার, যেদিন বড়সড় বিপদে পড়বি সেদিন আমাকে বলতে আসিস না। সৌরভী মুখ ঝামটা দিয়ে বলে উঠল, আচ্ছা। বাড়ির কর্তারা ড্যাব ড্যাব করে চেয়ে আছেন ছেলে মেয়ের দিকে। যে নাজমিন বেগম খালি পায়ে ঘরে হাঁটলেও তার ভালোবাসার সোফায় বসতে দেন না, সেই নাজমিন বেগম আজ কাদা গায়ে মাখামাখি সবাইকে বসতে দিয়েছেন। এমনকি সোফার দিকে পা তুলে শোয়া নুসরাতকেও পর্যন্ত ধমকাচ্ছেন না। নুসরাত মুখ দিয়ে আনন্দপূর্ণ শব্দ মিশ্রিত করে বলে উঠল, আম্মা, এরকম করে যদি রোজ শোয়া যেত তাহলে মজাই চলে আসতো। নুসরাতের কথায় আজ আর ধপ করে জ্বলে উঠলেন না নাজমিন বেগম, চুপচাপ তাকিয়ে রইলেন মমতা ভরা দৃষ্টিতে। ইসরাত বিরক্ত হয়ে মা চাচিদের বলে উঠল, চোখ সরাও আমাদের থেকে। চারজনের আটজোড়া চোখ সরল না, আরো আষ্টে পিষ্টে ফিরে আসলো। কিচেনের দরবার পড়েছে নুসরাতের দুমামির উপর। নুসরাতের নানি জোহরের নামাজ পড়ছেন। অন্যান্য আত্মীয়রা এতক্ষণ বসে থাকলেও এবার উঠে উঠে চলে গেল নিজেদের রুমের দিকে গোসল সারার জন্য। নুসরাত ফিক করে হেসে উঠল আকস্মিক কিছু একটা মনে করে। এলিয়ে এলিয়ে ব্যঙ্গাত্মক গলায় বলে উঠল, আপনাকে অনুভব করতে দিন আপনি ঠিক আছেন ইসরাত। নুসরাত নিজের কথা শেষ করতে সবগুলো হেসে উঠল খিক খিক করে। নিজাম শিকদার উঠে দাঁড়ালেন, সৌরভীর হাত চেপে ধরে বিদায় নিলেন সবার কাছ থেকে। সৌরভী আরো একটু নাসির মঞ্জিলে সময় কাটাতে চাইলে দাদা নামক লোকটার জন্য সম্ভব হলো না। জবরদস্তি টেনে টুনে নিয়ে গেলেন নিজ গৃহে। নাজমিন বেগম তাড়া দিলেন, যাও যাও গোসল করতে যাও সবাই, আজ আমাদের বাড়িতে দুপুরে খাবে সবাই। সবাই হৈ হুল্লোড় করে উঠল, নিচে কুদে চলে গেল নিজ নিজ রুম দখলে। সিঁড়ি বেয়ে ওঠার সময় দেখা হলো হেলাল সাহেবের সাথে। দুজনে দুজনের পানে চেয়ে মুখ ঝামটা মারলো। অতঃপর ধূপধাপ পায়ে একজন উপরে অন্যজন উপরে চলে গেল। নিজে দাঁড়ানো ইরহাম আর আহান পরস্পরের পানে চেয়ে মিনমিনিয়ে আওড়ালো, সারা জীবন শুনে আসলাম বউ শাশুড়ির যুদ্ধ, আর এখানে দেখছি শ্বশুর বউয়ের যুদ্ধ। আহান সুর মিলিয়ে একটাই কথা আওড়ালো, 2 দিনের দুনিয়ায় 4 দিন এসব দেখতেই হয়। আজ সকালে বাড়ির বড়রা মিলে গায়ে হলুদের অনুষ্ঠান করবে ভেবেছিল, তা সম্ভব হয়নি ওই দুর্ঘটনার কারণে। তাই বিকেলবেলা সিদ্ধান্ত নিল অনুষ্ঠান করার। ইসরাতকে শাড়ি পরিয়ে সাজিয়ে গুছিয়ে পিড়িতে বসালেন বাড়ির বয়স্ক মহিলারা। ইসরাতের নানি নামাজি হলেও ব্যাপক কুসংস্কারে বিশ্বাসী তিনি। 7 প্রকারের পানি এনে বাড়ির বউকে না গোসল করালে নাকি জিনের আছর হয়, তাই এটাও পালন করবেন। নুসরাত তো মুখ ফসকে বলেই ফেলেছিল, তোমার মায়ের উপর কি জিন ভর করেছিল যে এমন আজগুবি কথা বলছো। আজ সে শান্ত ভদ্র নির্মল হয়ে গিয়েছেন, তাই কিছু বলেননি। কোনোভাবে কাউকে চটানো যাবে না, না হলে তার দেওয়ার থেকে নেওয়ার বেশি পড়ে যাবে। সেটা আর কি, তার মায়ের রোবোটিক্স জুতার বাড়ি না হয় ঝাঁটার বাড়ি। আজ যা করেছে তাতে নাসির সাহেব সমপরিমাণ রেগে। তার কত টাকার গাড়ি সে উড়িয়ে দিয়ে এসেছে, এরা আবার কিভাবে জেনে গেছে আরশের গাড়িও সে জ্বালিয়ে দিয়েছে। এরপর থেকে বম হয়ে ঘুরছেন, যে কোনো সময় যে কোনো মুহূর্তে বোম ব্লাস্ট হয়ে যাবে। সলিমা বেগম জাইনকে কোথা থেকে ধরে এনে বসালেন ইসরাতের পাশে। গায়ে সেন্ডু গেঞ্জি আর লুঙ্গি। লুঙ্গির অবস্থা খুবই নাজুক, বোঝাই যাচ্ছে জবরদস্তি করে পরানো হয়েছে। এক হাতে লুঙ্গির পেটের উপর চেপে ধরে আছে জাইন, যখন তখন খুলে যাবে মনে হচ্ছে। পেটের উপর লুঙ্গি বাঁধা থাকলেও তা লুজ হয়ে টাকনুর নিচে গড়াগড়ি খাচ্ছে। পেছনের দিকে অনেকটা মাটির সাথে গড়াগড়ি খাচ্ছে। দু একবার উষ্টা খেয়ে মুখ থুবড়ে পড়তে পড়তে বেচারা নিজেকে সামলেছে এর ভেতর। নুসরাত, ইরাম, আহান সুর ধরে শব্দ করে হেসে ফেলল। জাইনের লুঙ্গি পরে নাজেহাল অবস্থা দেখে তাদের হাসি দেখে বাকি সবাই হাসলো। লিপি বেগম ছেলের পানে চেয়ে মিটিমিটি হাসলেন। জাইন মায়ের দিকে চেয়ে অসহ্য কণ্ঠে বলল, আম্মু তুমিও হাসবে? লিপি বেগম এক হাতে ঠোঁটের উপর রেখে বললেন, হাসছি না বাবা, হাসছি না।
ইসরাতকে সাদার মধ্যে লাল সুতোর কাজ করা শাড়ি পরিয়েছেন, ব্লাউজ লাল কালারের, চুলগুলো পিঠে ছেড়ে রেখেছেন। সালিমা বেগম বাটা হলুদ এনে প্রথমে জাইনের গায়ে ছোঁয়ালেন, পরে ইসরাতের। একে একে সকলে ছুঁয়ে দিল। সুগন্ধি মিশ্রিত কলসিতে রাখা পানিগুলো প্রথমে নিয়ে ইসরাতের মাথায় ঢেলে দিলেন, গায়ের হলুদ যাতে ধুয়ে যায় তার জন্য। এরপর কলসির পানি জাইনের শরীরে ঢেলে দিলেন। সবাই সুর টেনে গীত ধরলেন, আজ ময়নার গায়ে হলুদ, কাল ময়নার বিয়া। হলুদ বাটো মেহেন্দি বাটো লোহার পাটা দিয়া, ময়নার মা কান্দন কইর উদালে বসিয়া, ও বেনারসি কই গেলাই গো তোমায় ফুরি তৈয়া, তাই আজকে কান্দন করে জামাই লগে যাইবার লাগিয়া। নুসরাত ভদ্রমহিলার এসব গীত শুনে গলায় ফাঁস দিতে ইচ্ছে হলো। আবারও কানে আসলো জাইনকে উদ্দেশ্য করে গাইছে সবাই, আজ ময়নার বিয়ারে বাজে ঢোলের তান, কান্দে রে মায় গোপনে, শুনে গানের গান। হলুদের রং লাগলো গায়ে, রূপ উঠল ফুটি, চোখে কাজল মুখে লাজে, বৌরে যেন মতি। নুসরাত এবার বাদ ছেদে বলল, কিন্তু ইসরাতের মুখে তো কোনো লাজ নেই। জাইন উঠে দাঁড়ালো এর মধ্যে। ভদ্রমহিলা নুসরাতের কথা না শুনে গীত গাইছে, গোল হয়ে দাঁড়িয়ে হাত দিয়ে তালি দিচ্ছে সামনে গিয়ে, আবার পেছনে এসে হাঁটছেন। এরকম গোল গোল ঘুরতে ঘুরতে গান ধরলেন আবার। জাইন ভেজা শরীর নিয়ে সামনে হাঁটা ধরতেই লুঙ্গিখানা তার কোমর থেকে খসে পড়ল। ইসরাত পেছন থেকে চিৎকার করে উঠে বলল, আরে আপনার লুঙ্গি। নুসরাত, ইরাম, আহান দাঁড়িয়ে নাচ দেখছিল বয়স্ক মহিলাদের। ইসরাতের চিৎকারে তড়িৎ মাথা ঘুরল, হতবিহ্বল চেহারা নিয়ে পেছন ফিরল কি হয়েছে দেখার জন্য। জাইনের অস্বাভাবিক শীতল মুখের দিকে চোখ দুটো গোল গোল করে চেয়ে রইল নুসরাত। চোখ নিচের দিকে নামালো না, শঙ্কায় ঠান্ডা হওয়া শরীর নিয়ে নড়চড়বিহীন দাঁড়িয়ে রইল। বড় থেকে শুরু করে ছোটদের পর্যন্ত জাইনের দিকে উৎসুক দৃষ্টি। চোখ দুটো হয়তো কোনো রকম আটকে আছে ভেতরে। সবার তাকানো দেখে মনে হলো এই অক্ষিগোলক থেকে বের হয়ে যাবে মণিগুলো। নুসরাত কোনো রকমে ঢোক গিলল, চোখ দুটো তখনও সামনে স্থির। ভুল করে নড়চড় করলো না, হাপিত্তেশ করে মিনমিনিয়ে আওড়ালো, গেল রে ইরাম গেল, জাইন ভাইয়ের সব মান ইজ্জত গেল, সবাই সব দেইখা নিল রে। আহান ড্যাব ড্যাব করে চেয়ে আওড়ালো, জয় বাংলা লুঙ্গি সামলা। ইরহাম সেই সুর ধরে বলে উঠল, মান সম্মান আল্লাহর হাওলা। আরুষকে 4টার দিকে চেক আউট করে বাসায় নিয়ে আসছে মাহাদি। ডাক্তাররা একদিন রাখার কথা বললেও আরুষ জিদ করে চলে এসেছে। তার নাকি শ্বাস বন্ধ হয়ে আসছে, ডাক্তারের সাথে ঝগড়া বাঁধিয়ে দিয়েছে এই বলে। সুস্থ স্বাভাবিক তার মতো এক ব্যক্তিকে অসুস্থ বলে শুইয়ে রাখছে, সব টাকা নেওয়ার ধান্দা। পরিস্থিতি বিগড়ে যেতে দেখে মাহাদি বহু কষ্টে হসপিটালের সকল ফর্মালিটি শেষ করে নিয়ে এসেছে আরুষকে। হাতে তখনও স্যালাইন লাগানো ছিল। লিপি বেগম আগে থেকেই জানেন অতিরিক্ত টেন্সড হলে আরুষের এমন শ্বাসকষ্ট বেড়ে যায়, তাই কোনো রকম ওভার রিয়াক্ট করেননি। কিন্তু হেলাল সাহেব করেছেন, বলেছেন পণ্ডিতি করে তাকে কে বলেছিল আগে ওখানে যাওয়ার জন্য। লাস্ট ফান্স থাকতে এমন অবস্থা হয়েছিল আরুষের। ভার্সিটির এক ছেলের সাথে ঝগড়া লেগে গিয়েছিল বলে ঝগড়া থেকে হাতাহাতিতে পৌঁছায়, তারপর একদম কেটে ফেলা মেরে ফেলার পর্যায়ে। ছেলেটা কি যেন বলেছিল, এজন্য রেগে বোম হয়ে নাক মুখ ফাটিয়েছিল ওই ছেলের। অতিরিক্ত টানা হেঁচড়া করায় হাঁপিয়ে ওঠে, ফলে তাকে হসপিটালে ভর্তি করানো হয় ইমিডিয়েটলি। 2 দিন হসপিটালে থাকার পর যখন বাসায় এসেছিল ততক্ষণে ছেলেটার পরিবার পুলিশ কেস করে ফেলেছে। অনেক কষ্টে তা নিজেদের উপর থেকে সরিয়েছেন হেলাল সাহেব আর জাইন মিলে। বাড়িতে ফেরার পর থেকে নীরব আছে সে, সাথে আঠার মতো লেগে আছে মাহাদি। হাতে স্যালাইন এখনো লাগানো। আনিকার প্যাঁপু কান্না দেখে কিছুক্ষণ অদ্ভুত দৃষ্টিতে ওই মুখ পানে চেয়েছিল আরুষ। মুখ দিয়ে বের হয়ে এসেছিল, আপনার মাথায় সমস্যা নাকি? এরপর আর দেখেনি ওই মেয়েকে। মাহাদি হেল্পিং হ্যান্ড হয়ে তার স্যালাইন 2 হাতে চেপে ধরে হাঁটছে আরুষের পেছন পেছন। জাইনকে এসে যখন সালিমা বেগম লুঙ্গি পরালেন তখন আরুষের দিকে চেয়ে ভুরু নাচালেন, হেসে হেসে শুধালেন, কি গো নাচ জামাই, তুমিও পরবা নাকি? আরুষ শুধু সামান্য হাসলো, কথা বলল না। জাইনকে বগলদবা করে নিয়ে চলে যেতে আরুষ এসে বসেছে বারান্দায়। আর তখন থেকে তার দৃষ্টি নিবদ্ধ দূরে। সৈয়দ বাড়ির দোতলার বারান্দায় বসলে নার্সির মঞ্জিলের সামনা স্পষ্ট দেখা যায়। সবাই ওখানে জমা হয়ে যে জাইনকে হলুদ মাখাচ্ছে তা নিশ্চুপ বসে দেখলো।
মাহাদি নিজেও ড্যাব ড্যাব করে রীতিনীতিগুলো দেখছে। এই প্রথম বাংলাদেশে এসেছে, যখন কোনো বিয়ে সম্পাদন হয়েছে এখানে বয়স্ক মহিলাদের গীত গাওয়া শুনে মাথা দোলালো মাহাদি। নিজেও মিনমিন করে গাইলো। আরশকে রোবটের মতো বসে থাকতে দেখে নিজেও তার পাশে বসলো। আর চোখে দেখলো কঠিন করে রাখা উজ্জ্বল শ্যাম মুখখানা। মুখ দেখলে যেমন কঠোরতা প্রকাশ পাচ্ছে, তেমন চোখ দুটোতে নমনীয়তা প্রকাশ পাচ্ছে। আরশের চোখে এত নমনীয়তার কারণ মাহাদি বুঝতে পারলো। চোখ অনুসরণ করে সামনে তাকাতেই চোখে পড়লো নুসরাত। হাত তুলে হেলে দুলে নাচছে সবার সাথে, ঠোঁট দুটো নড়ছে সমান তালে। ইরহামের এক হাত চেপে ধরে রাখা। হাসতে হাসতে একবার ইরহামের গায়ে ঢলে পড়ছে তো আরেকবার আহানের। দুজনেই আবার তাকে বিরক্ত ভঙ্গিমায় ঠেলে দূরে সরিয়ে দিচ্ছে, আবার তিনটা কানাঘুষা করছে আর হা 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 করে হাসি দিচ্ছে। নুসরাতের পরনে ধুতি, ফ্রক, কুর্তি, গলায় ওড়না ঝোলানো, পায়ে সচরাচরের মতো স্লিপার, চুল দুটো পনিটেল করে বাঁধা। মেকআপ বলতে কিছু নেই মুখে। মুখে হয়তো তেল দিয়ে দিয়েছে। অস্তিমিত পশ্চিম সূর্যের আলোয় গাল দুটো চকমক করছে। আরশ দূর থেকে বসে বসে খেয়াল করলো নুসরাতকে খুঁটে খুঁটে। এর মধ্যে জাইন উঠে দাঁড়ালো। হেঁটে যেতে নিবে পূর্বেই ক্ষণেই লুঙ্গি খুলে পড়ে গেল। মাহাদি হু হু করে হেসে ফেললো এটা দেখে। বিদেশিকে দেশের ঐতিহ্য রক্ষা করার জন্য লুঙ্গি পরানো হয়েছে, আর দেশেরই কিনা লুঙ্গি কোমর থেকে খসে পড়লো। জাইনের মুখটা থমথমে। আরশ চোখ ঘোরালো নুসরাত, ইরহাম, আহানের দিকে। তিনটা সোজা হয়ে দাঁড়িয়ে আছে, একদম চোখ নিচের দিকে নামাচ্ছে না। এটাই দেখে এতক্ষণে চেপে রাখা হাসি আরশ নিজেও ফোঁস করে ছেড়ে দিল। পরপর আবার ঠোঁট চেপে হাসি সংবরণ করে নিল দন্তপাটির আড়ালে। মাহাদি নাক কুঞ্চিত করে চেয়ে বলল, সামান্য হাসলে তোর জাত যাবে না। আরশ চোখ নামিয়ে মাহাদিকে দেখলো, যার মানে বোঝাচ্ছে চুপ, একদম চুপ। মাহাদি কি চুপ হওয়ার পাত্র? সে আরশকে ভেঙিয়ে ভেঙিয়ে বলল, সম্মান দে 2 দিনের পরও। আরশ দম্ভ দেখিয়ে ঘাড় ঘোরালো, ভুরু উঁচিয়ে জানতে চাইলো, তো কি হয়েছে? 48 ঘন্টা আগে পৃথিবীতে এসে কোন দেশ জয় করেছিস তুই? কোনো দেশ জয় না করলেও তোর আগে এসেছি দুনিয়াতে, গনে গনে 48 ঘন্টা, 2880 মিনিট, 1,72,800 সেকেন্ড আগে দুনিয়ায় পদার্পণ করেছি আমি। এটাই আমার দম্ভ। হু হু হু। আরশ নির্বিকার চিত্রে বলে উঠলো, তো কি হয়েছে? হয়েছে তো অনেক কিছু, পেন্সিল দিয়ে লিখে রাখ, আমি বড়। আরও সামনের দিকে ফিরে তাকালো, মুখটা গম্ভীর রেখে বলে উঠলো, ইরেজার দিয়ে মিটিয়ে ফেলেছি। মাহাদি কটমট করে তাকালো, রাগে নাকের পাটা ফুলিয়ে ধারালো চোয়ালে হাত বোলাতে বোলাতে আওড়ালো, খাটাস। সামনে স্থির দৃষ্টি রেখে আরশ ধমকে উঠল, পুরো পুরুষালী ঠোঁট দুটো নাড়িয়ে বলে উঠল, শ্যাট আপ। সালিমা বেগম ফিক করে হেসে ফেললেন, সুর টেনে সামান্য হাসি তামাশা করতে করতে বলে উঠলেন, নাচ জামাইয়ের লুঙ্গির গিট্টু ঢিলা, নাতনির কপাল খোলা। কথা শেষে হেসে ফেললেন। জাইন ঝুঁকে লুঙ্গি চেপে ধরে সলিমা বেগমের পানে নেত্র বিশিষ্ট করলো, বলে উঠল, দেখেছেন, আমি লুঙ্গি পরতে চাইছিলাম না এজন্য। আজ আপনার কথা শুনে যদি শুধু লুঙ্গি পরতাম, আমার মান সম্মান যেত কোথায়? সালিমা বেগম হেসে ফেললেন, জাইনের সাথে দুষ্টুমি করে বললেন, মান সম্মানের কোনো কিছুই হতো না, দেখলে তো আমরাই দেখতাম। চোখ টিপে বললেন, আমরাই। জাইন ঠোঁটের কোছে আসা হাসিটা গিলে নিল। এতক্ষণে তার কাছে আসা সালিমা বেগমের দিকে সামান্য ঝুঁকে এসে কানে কানে জিজ্ঞেস করলো, এজন্যই বুঝি লুঙ্গি পরিয়েছিলেন? সালিমা বেগম হেসে ফেললেন, সহমত পোষণ করে বললেন, হ্যাঁ, ভাবলাম নাচ জামাইয়ের লুঙ্গি খুলে পড়ে যাবে আর আমরা সব দেখে নিব। তুমি তো আর এই বুড়ির সুখ দেখতে পারলে না, তাই তো লুঙ্গির নিচে প্যান্ট পরে আসছো। তাই আর দেখা হলো না। সালিমা বেগম শেষের কথা দুঃখী সুরে বললেন, চোখ দুটোতে তখনও হাসি খেলা করছে। জাইন সালিমা বেগমের দিকে চেয়ে কানে কানে বলল, একান্তে আসবেন আমার সাথে দেখা করতে? সালিমা বেগম হই হই করে উঠলেন, গলার আওয়াজ উঁচু করে বললেন, আরে নাচ জামাই কয় কি, ওর সাথে নাকি একান্তে দেখা করতে যাব? না বাবা না, ওসব হবে না। জাইন সালিমা বেগমের সাথে আরো কিছুক্ষণ কথা বলল, তারপর এক হাতে লুঙ্গি পেটের কাছে চেপে হাঁটা ধরলো বাড়ির উদ্দেশ্যে। নুসরাত ইরামের মাথায় ঠাস করে থাপ্পড় বসিয়ে ধমকে উঠল, শালা শালা, একটু তো চোখ নামিয়ে নিচের দিকে দেখবি কি হচ্ছে না হচ্ছে। ইরামও সমান তালে নুসরাতের মাথায় একটা বসালো, কটমটিয়ে উঠে শুধালো, তুই দেখলি না কেন? দুজনের দিকে খ্যাপা সারের দিকে কিনখত কাল চেয়ে রইল, তারপর একসাথে পাশে দাঁড়ানো আহানের মাথায় থাপ্পড় মেরে বলল, দেখবি না তুই? বেচারা আহান বোকা বনে চেয়ে রইল তাদের দিকে, নিষ্পাপ মুখ বানিয়ে গোল গোল করে ভাই বোনের দিকে চেয়ে মিনমিনিয়ে শুধালো, আমি কি করেছি?
আরুষের অবস্থা আগের মতোই রয়েছে। রাতে ঘুমাতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, এমন সময় জাইন এসে উপস্থিত হলো তার সামনে। আরুষ ভুরু উচালো, জাইনও উচালো। দুজনে দুজনের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে কিছুক্ষণ চেয়ে থাকলো। মাহাদি চুপচাপ দেখছে দুজনের কাণ্ড। কাউচে বসে জাইন গুরুগম্ভীর কণ্ঠে বলল, তাড়াতাড়ি সুস্থ হয়ে যা, না হলে তোর জন্য আমার বিয়েটা আটকে যাবে। আরুষ থমকানো দৃষ্টিতে ভাইয়ের পানে চেয়ে রইল। ঠোঁট উঁচিয়ে ঈষৎ তাচ্ছিল্য করে বলল, নিজের ভাইয়ের কথা চিন্তা করছো না? বাহ বাহ, এত অসুস্থ একজন মানুষ মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে, তাকে বলছো সুস্থ হয়ে যেতে তুমি বিয়ে করবে? দ্যাটস নট ফেয়ার ব্রো। বুকে এসে লাগলো কথাটা। জাইন এগিয়ে এসে আরুষের ঘাড় চেপে ধরলো, কপাল কুঞ্চন করে শুধালো, নাটক শেষ? আরুষ মাথা নাড়ল। জাইন জিজ্ঞেস করলো, আগামীকালের ভেতর সুস্থ হয়ে যাবে? আরুষ উত্তর না দিয়ে জাইনকে উপহাস করলো, বিয়ে করার জন্য পাগল হয়ে গিয়েছো দেখছি ব্রো। 21 আগস্ট, সন্ধ্যা 6টা 30 মিনিট। ক্যামেরা হাতে এসে হেলাল সাহেবের সামনে দাঁড়ালো আহান। হেলাল সাহেব জায়নামাজ রেখে পেছনে ফিরতেই প্রথমে চমকে গেলেন, পরপর আবার হেসে ফেললেন আহানকে দেখে। নতুন পাঞ্জাবি গায়ে চড়িয়েছেন, গোসল সেরেছেন মাগরিবের আজানের সময়, চুলগুলো এখনো ভিজে। মাথা থেকে টুপি নামিয়ে আহানকে শুধালেন, কি চাই? আহান কোনো দোমানা ছাড়াই বলল, আজ আপনার অনুভূতি কি তা বলুন, এবং কি কি মনে উপলব্ধি হচ্ছে সেসব শেয়ার করুন। ভবিষ্যৎ আপনার জন্য কোনো কথা থাকলে সেটাও বলুন। যখন বিয়ের অনেক বছর কেটে যাবে তখন আমরা এই ভিডিওটা চালু করব আর পুরনো স্মৃতিগুলো আবারও স্মৃতিচারণ করব। তখন আপনার বয়সও অনেক হয়ে যাবে আর আমাদেরও। কোনো এক বিকেলে এই ভিডিওটা লনে বসে দেখতে দেখতে সবাই হাসবো সামান্য। হেলাল সাহেব শ্বাস ফেললেন, বললেন, শুরু কর। আহান ভিডিও শুরু করতেই হেলাল সাহেব গলা খাকারি দিলেন, বলে উঠলেন, আজকের দিনটা সুন্দর। এত গরমের প্রভাব কিছুটা মিইয়ে পড়েছে আজকের ঝিরিঝিরি বৃষ্টিতে। হৃদয়ে চলাচল করার সকল চিন্তা আজ ধূলিসাৎ হয়ে গিয়েছে কোনো একটা কারণে। কারণটা কি হতে পারে? আমি সারাদিন ভর ভাবলাম, উত্তর মিলল না। মাত্র নামাজ শেষে যখন সালাম ফিরালাম তখন আমার এই আখিদয়ে ভেসে উঠল নাসিরের বড় মেয়ের হাসি হাসি মুখটা। কি স্নিগ্ধ সেই হাসি মুখটা! আজ হয়তো তার পা এই বাড়ির মেঝেতে স্পর্শ করবে বলে প্রকৃতি আজ এত শান্ত নির্মল। ঘরের মেয়ে ঘরে ফিরে আসছে বলে হয়তো আজকে মনে কোনো অশান্তি হচ্ছে না। হিলাল সাহেব সামান্য হেঁটে গিয়ে বাহিরের মৃদু আলোয় বারান্দায় বসলেন। থামলেন 10 সেকেন্ডের মতো, ঠোঁট ভিজিয়ে নিয়ে বলে উঠলেন, কয়েক বছর পর একদিন হয়তো আমি বসবো, তখন হয়তো ভিডিওটা চলবে ল্যাপটপে। আশা রাখছি ততদিনের ভেতর দাদা হয়ে যাব। তখন ছোট ছোট পা দুটো হাঁটবে, গল্প করবে, তাদের হাসিতে কলরবে রমরমে হবে। কোলে থাকবে 4-5 বছরের জাইনের ছেলে বা মেয়ে। তখন হয়তো আমার চোখের পাওয়ার আরো কমে যাবে। এই চশমাটা ছাড়িয়ে নিয়ে আরো বেশি পাওয়ারি চশমা ব্যবহার করব। নাতনি বা নাতিকে কোলে নিয়ে দেখবো ওই দিনের ভিডিওটা। দেখতে দেখতে হয়তো সামান্য হাসি ফুটবে ঠোঁটের কোণে। আল্লাহ যেন ততদিন বাঁচিয়ে রাখে আমায়। আজকের দিনটা কেমন তা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। শুধু এইটুকুই বলবো, দারুণ উপভোগ্য দিন। অনুভূতিগুলো প্রকাশ করার মতো না। হেলাল সাহেবের কথা শেষ করে দীর্ঘশ্বাস ফেললেন আহান। হেলাল সাহেবকে থামস আপ দেখিয়ে বলল, দারুণ হয়েছে। এরপর লিপি বেগমের সামনে ক্যামেরা ধরলো। লিপি বেগম নিজের মাথায় হেজাব বাঁধতে বাঁধতে বললেন, এই ভিডিওটা যখন চলেছে হয়তো আমি বেঁচে নেই, আবার হয়তো ভিডিওটা আমি নিজেই দেখছি, বলতে পারছি না ভবিষ্যতের কথা। আজকের দিনটা আমার জন্য স্পেশাল, কারণ মেয়ের শখ ছিল আমার অনেক। আল্লাহ আমায় মেয়ে দেননি, তাই মেজো-এর মেয়েগুলো আমার কাছে পাঠিয়েছেন। সাময়িক সময়ের জন্য সে এখান থেকে চলে গিয়েছিল, কিন্তু আজ আবার তাকে তার নিজের বাড়িতে সারা জীবনের জন্য নিয়ে আসতে যাচ্ছি। আল্লাহ যেন তাদের বিবাহের সম্পর্কে বরকত দান করেন, আমিন। ভবিষ্যৎ লিপির জন্য একটাই কথা, আমি জানি তুমি একজন গ্রেট শাশুড়ি হবে। নাসির মঞ্জিল, সময় 6টা 50 মিনিট। নাসির সাহেব নিজেও কালা পাঞ্জাবি পরিধান করেছেন। 4 ভাই এক ধরনের আজকে পাঞ্জাবি পরবেন। ছেলেরা বাপ চাচার সাথে মিলিয়ে কালো রঙের পাঞ্জাবি পরেছে, আর মেয়েরা কি পরবে তার ধারণা এখনো কারো নেই। কাউকে জানায়নি তাদের থিম কেমন। নাসির সাহেব চোখের চশমা ঠিক করে নিয়ে নিজের উরুর ওপর পা তুলে বসলেন। ঠোঁটে হাসি নিয়ে বললেন, মনে কিছু একটা দোলাচল চলছে। এত বছর যাকে বড় করলাম আজ সে নিজের বাড়ি চলে যাবে। হয়তো চলাচল থাকবে আগের মতো, কিন্তু কথাটা শেষ করার আগে নাসির সাহেবের চোখে পানি জমা হলো। টিস্যু বের করে চোখ মুছলেন তিনি। আহার নিজেও হাতের মধ্যে চোখ ঘষল। নাসির সাহেব বললেন, মনে হয় এই সেদিন জন্ম হয়েছিল তার, ঠুকঠুক করে বড় হলো
কখন? এত বড় হয়ে গেল যে আজ স্বামীর বাড়িও চলে যাবে। সম্পর্ক বদলাবে, সম্পর্ক বাড়বে, দায়িত্ব এসে পড়বে কাঁধের উপর। হয়তো দায়িত্বের বোঝা সামলাতে সামলাতে দিন শেষে ক্লান্ত হয়ে যাবে, আমাদের জন্য সময় থাকবে না। আল্লাহ যেন আমার মেয়েকে সকল পরীক্ষায় উত্তীর্ণ করেন। যে পথে পা বাড়িয়েছেন সেই পথে চলাচল করা সহজ নয়। সম্পর্ক করা যতটা কঠিন ততটা ভেঙে গুড়িয়ে দেওয়া সহজ। ওনার জীবনের এই বিশেষ সময়টা যেন সুন্দর, সহজ, নির্মল হয় বাবা। বাবা হিসেবে এই দোয়া করব শুধু। আল্লাহ ওনার ভাগ্যে যেন সুখ রাখেন, কোনো দুঃখ যেন তাকে স্পর্শ করতে না পারে। আহান জানতে চাইলো ভবিষ্যৎ আপনার জন্য কোনো কথা। নাসির সাহেব হাসি মুখে বললেন, নাসির, তুমি যদি এই ভিডিও দেখো তাহলে আমি তোমাকেই বলছি, তুমি একজন ভালো নানা হবে। নাজমিন বেগম ক্যাটক্যাট করছিলেন নুসরাতের সাথে। আহানকে ক্যামেরা নিয়ে এসে দাঁড়াতে দেখে চোখ রাঙিয়ে তাকালেন, জানতে চাইলেন কি চাই। আহান আবারও বিস্তারিত বলল। নাজমিন বেগম কপালের ঘাম মুছে নিয়ে বসলেন সোফার উপর গিয়ে। কোমল কণ্ঠে বললেন, সারাটা দিন আমার কেটেছে ওই বেয়াদবদের পেছনে। একদিকে আমি বাড়ি গুছিয়ে রাখছি, অন্যদিকে ওরা ছড়িয়েছে। বাড়ি ভর্তি মানুষ, আমার দ্বারা কি এসব একা সামলানো সম্ভব? আচ্ছা যাকগে, আজকের দিনটা বিশেষ, কারণ প্রায় 18 বছর পর এমন রমরমে ভাবে বিয়ে হচ্ছে এই বাড়িতে। চারদিকে এই দুদিনে যতটা বাড়িটা উৎফুল্ল হয়েছে, এই বিয়ে শেষে হয়তো ততটাই নীরব হয়ে যাবে। তখন হয়তো আমি বসে বসে এই ভিডিওটা দেখবো আর মুচকি মুচকি হাসবো। সবসময় ইশরাতের জন্য আমার দোয়া ছিল, আর আজও দোয়া দোয়া রইল। এইটুকু বলবো, ইশরাত যার হাত ধরেছে সে যেন তার হাত সবসময় এমন করে ধরে রাখে। আর আমি এটাও বিশ্বাস করি, ইশরাত কখনো জাইনের হাত ছেড়ে দিতে চাইলে জাইন কখনো ইশরাতের হাত ছাড়বে না। যতদিন বেঁচে আছে সেই হাত মুঠোবন্দি করে রাখবে নিজের সাথে। সৈয়দ বাড়ি, 7:15 ড্রয়িং রুম। এরপর সোহেব সাহেবের পালা আসলো। তিনি আহানের পানে চেয়ে বারবার হেসে ফেললেন, বললেন, তোকে কাঠবিড়ালির মতো দেখাচ্ছে। আহান নিজেও হেসে বলল, তাড়াতাড়ি বলো, এখনো বাড়ির অনেকে রয়েছে। সোহেব সাহেব চুল পিছনে ঠেলে দিলেন, কালো পাঞ্জাবি পরিহিত শরীরটা একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে বসলেন সোফায়। গম্ভীর কণ্ঠে আওড়ালেন, কোনো এক বিষণ্ণ দুপুরে কোলে নাতনি নিয়ে বসে আছি হয়তো। প্রশ্ন জাগছে, নাতনি না, নাতনি কে তাই না? আরে আমার জাইনের মেয়ে। আমি চাই জাইনের একটা মেয়ে হোক সর্বপ্রথম। সে সারাদিন আমাদের জ্বালাবে, যার সকালের কান্নায় আমাদের ঘুম ভাঙবে, রাতের যার কান্নায় আমরা ঘুমাতে পারবো না, কোলে নিয়ে যাকে বিকালে হাঁটতে যাব, যে হ্যান্ডসাম দাদা দাদা বলে মুখে ফেনা তুলে ফেলবে। 2012 সালে শ্রদ্ধেয় মেজ ভাই ওরফে মির্জা আফর নাসির উদ্দিন আমাদের মেয়েকে দূরে নিয়ে গিয়েছিলেন। সেই মেয়েকে আজ আনতে যাচ্ছি, তাও চাচা শ্বশুর হিসেবে। একদম নিজেদের নামে লিখিয়ে নিয়ে আসবো, যাতে আর নিয়ে যেতে না পারেন উনি। আরো কিছুদিন পর ওই মেয়েকেও ছিনিয়ে নিয়ে আসবো আপনার কাছ থেকে। আপনি কিছুই করতে পারবেন না। আজ এসব কথা ভেবে ভেবে নাচতে ইচ্ছে করছে, কিন্তু নাচা যাবে না, চাচা শ্বশুর হয়ে যাচ্ছি আমি। আর কয়েক বছর পর দাদা শ্বশুরও হয়ে যাব ইনশাআল্লাহ। সিনেমার ভিলেনের মতো ঠোঁট উঁচিয়ে হাসলেন সোহেব সাহেব। সৈয়দ বাড়ি, সময় 7:25। ঝর্ণা বেগম কপালে ভাঁজ ফেলে ভাবলেন, তারপর বললেন, অনুভূতিটা ভিন্ন, কারণ আজ চাচি শাশুড়ি হয়ে যাব। হয়তো ভালো চাচি শাশুড়ি হব, আবার হয়তো খারাপ, বলতে পারছি না। সবাই তো আদর যত্ন করবে, আমি না হয় একটু আধটু শাসন করব। ভুলগুলো শক্ত কণ্ঠে কুটনি শাশুড়ির মতো ধরিয়ে দেব। কখনো ভুল হলে লাঠি দিয়ে দুটো পিঠে বাড়ি দেব। অতঃপর বলবো, মা কিছু শিখিয়ে পাঠায়নি। তখন বড় আপা আর ছোট এসে ওকে নিজেদের কাছে আগলে নিবে। এমন করে চলবে আমাদের সংসার। ভাবতেই তো লাফাতে ইচ্ছে হচ্ছে। আমি কুটনি শাশুড়ি হব, আর ইসরাত আমার শিকার হবে। বাংলা সিনেমার মতো অনেক সময় ওর হাত চেপে ধরে আগুনের কাছে নিয়ে তাপ দিব। তখন হাত লালচে দাগ পড়বে, জাইন রেগে মেগে আসবে। যখন জিজ্ঞেস করবে এমন ব্যবহার কেন, আমি দেয়ালে মাথা ঠুকে বলবো, বউ পেয়ে মাকে ভুলে গেলি। কত রাত না ঘুমিয়ে না খেয়ে তোকে বড় করেছি, আর আজ বউয়ের জন্য তুই আমাকে অগ্রাহ্য করলি। পরপর দেয়ালে গিয়ে ঠুস ঠাস করে মাথা বাড়ি দিয়ে মাথা ফাটিয়ে ফেলবো। আইডিয়াটা ভালো না? সবাই ভালো শাশুড়ি হবে আর আমি হব খারাপ শাশুড়ি। আহান ক্যামেরা নিয়ে এবার ধরল রুহানি বেগম আর সোহেদ সাহেবের দিকে। দুজনেই হাসি হাসি মুখে বললেন, একটাই কথা বলবো, বাড়ির মেয়ে বাড়িতে নিয়ে আসতে যাচ্ছি। নাসির মসজিদ, 7:55।
আজকের দিনটা আজব, কেমন অনুভূতি হচ্ছে আমি বুঝতে পারছি না। আপনারা জানলে অবাক হবেন, আমি নুসরাত নাসির আজকের দিন নিয়ে কিছুটা দ্বিধায় ভুগছি। কারণ কি? উত্তর নেই আমার কাছে। সবাই বলেছে তারা অনেক বছর পর এই ভিডিও দেখবে, তখন নাকি অনুভূতিগুলো নতুন হবে। আমার কাছে এসব মনে হয় না। আর যদিও আমি এই ভিডিও দেখি, তাহলে নুসরাত নাসির তোমাকেই বলছি, কি ঠেকা মাথায় এসে পড়েছে এই ভিডিওটা তুমি দেখছো? যাও, নিজের কাজে যাও। নিজের সময় এসব ফালতু জিনিস ওয়েস্ট করো না। আমি জানি তুমি এখনো যেমন হাসি খুশি আছো, সামনেও হাসি খুশি থাকবে। তুমি নিশ্চয়ই ওই নুসরাত নাসিরের উপর বিরক্ত হচ্ছ, ঠিক? কারণ এখন তো তুমি সৈয়দ চয়েসের সিও। যতদিন এই ভিডিওটা তুমি দেখবে, হয়তো ততদিনে তুমি সৈয়দ চয়েসের সিও হিসেবে জয়েন করে ফেলেছো অফিসিয়ালি। তাহলে বসে এখনো কেন এই ভিডিও দেখছো? আমি জানি তুমি আগের থেকেও দ্বিগুণ সুন্দর হয়েছো। তোমার কাপড় চুজ করার চয়েস এখনো আগের মতো ক্লাসি আছে, তাই না? আমি জানি এখনো আছে, কারণ পৃথিবী চেঞ্জ হতে পারে, কিন্তু নুসরাত নাসির না। ওহো, এখনো বসে বসে এটা দেখছো? যাও, তোমার ডিলগুলো সামলাও। তোমার ক্লায়েন্ট এসে বসে আছে নুসরাত নাসির, তাদের সময় দাও, প্লিজ গো। এভাবে নিজের বিজনেস জলে যেতে দিও না। আমি জানি তুমি উঠে দাঁড়িয়েছো আর এখন হাঁটার প্ল্যান করছো। তাহলে অপেক্ষা করছো কিসের? প্লিজ রান রান নুসরাত নাসির, রান। আই নো ইউ আর হেলদি অ্যান্ড ওয়েলথলি। কত টাকার মালিক এখন তুমি? মিলিয়ন, বিলিয়ন নাকি ট্রিলিয়ন? কোনো ক্লাবে নিজের নাম লিখিয়েছো? লিখিয়ে থাকলে কোন ক্লাবে? আমি জানি তুমি এখন ট্রিলিয়ন ক্লাবে নাম লেখানোর জন্য প্রস্তুতি নিচ্ছ। এই বোরিং নুসরাতের কথা এখনো দাঁড়িয়ে শুনছো? যাচ্ছ না কেন? প্লিজ যাও, তোমার ক্লায়েন্ট চলে যাচ্ছে। আহান হেসে ফেলল। নুসরাত নিজের কথা শেষে নিজেও হেসে ফেলল। এবার ইরহামের পালা আসলো। সে ক্যামেরার দিকে চেয়ে রইল অদ্ভুত ভঙ্গিমায়। নিজের মুখে লাগানো ব্ল্যাক ফেস মাস্ক নিয়েই নুসরাতের পাশাপাশি বসলো। ক্যামেরার দিকে আঙ্গুল তাক করে বলল, হে ইউ সৈয়দ ইরহাম শোয়েব, তুমি কি এই ভিডিওটা দেখছো? তোমাকে এখন দেখতে কেমন? পেট উঁচু, চোখে চশমা, চামড়া খসখসে? হবেই তো, ঠিক মতো স্কিন কেয়ার করনি। আমি শিওর। দেখেছো আমাকে কতটা হ্যান্ডসাম আমি? যখন আমি তোমাকে ল্যাপটপের সামনে বসে দেখবো, তখন যেন তুমি আরো বেশি হ্যান্ডসাম হয়ে যাও। আর আরেকটা কথা, পেট উঁচু যেন না থাকে। আহান ক্যামেরা হস্তান্তর করলো ইরহামের কাছে। নিজে ভাবসাব নিয়ে বসে দাঁত মিলিয়ে একটা হাসি দিল, সাথে নুসরাতকেও যোগ করলো। ব্যঙ্গাত্মক কণ্ঠে বলল, জানি তুমি সায়েন্টিস্ট হতে পারোনি, তাই বলে কি নুসরাত নাসিরের ব্যাগ ধরে হাঁটছো? দয়া করে এটা করো না। যদি করেও থাকো তাহলে কোনো সমস্যা নেই। পরপর দুজনে গলা মিলিয়ে একসাথে বলে উঠল, নুসরাত নাসির, যাও নিজের কাজে যাও। আর আহান, নাও ফিল, তুমি এখনো বসে কেন? তোমার বস চলে যাচ্ছে, নিজের চাকরি বাঁচাতে চাইলে বসের নিজের হাতে নাও। বসের ব্যাগ নিজের হাতে নাও। সৈয়দ বাড়ি, 8টা 10 মিনিট। আমি ভবিষ্যৎ আরশ হেলালকে বলছি তুমি এই ভিডিওটা দেখছো। তাহলে দেখছো কেন? তোমার কাজ নেই? প্লিজ গো ব্যাক ইউর ওয়ার্ক। আমি জানি তুমি আগের মতো এখনো স্বাস্থ্যসম্মত আছো। তুমি কি ওই জেদি মহিলাকে নিজের আয়ত্তে এনেছো, নাকি এখনো অমন ঘুরছো? যদি এনে থাকো, তোমার বাচ্চা কয়টা? 12টা নাকি 14টা? আই থিঙ্ক 10টা তো হবেই। তোমার প্রথম বাচ্চাটা কি ছেলে নাকি মেয়ে? আমি আশা করি মেয়ে হবে। আমি ফার্স্ট বাচ্চা মেয়ে চাই। তোমার স্ত্রী কি এখন তোমার সাথে, তোমার কথা শুনে, নাকি আগের মতোই জিদ্দি রয়েছে? আরশ, তুমি কি তাকে ভালোবাসো? আগেই বলে দিচ্ছি, আমি তাকে ভালো টালো বাসি না। সে শুধু আমার দায়িত্ব। তুমি কি ভালোবাসো? আহানকে চেপে ধরেছে সুফি খাতুন। আহান সুফি খাতুনের পানে চোখ উল্টে চেয়ে জানতে চাইল কি হয়েছে। আহানের মুখের উপর বিরক্তির চাপা ছাপ। ভদ্রমহিলা তার নানি হলেও সে মোটেও পছন্দ করেন না তাকে। ইসরাত আপির নানিও তো কত ভালো, তার নানি এমন খারাপ কেন সে বুঝে পায় না। তার মাটাও তো কত ভদ্র, তাহলে এই খারাপ মহিলা তার নানি হলো কেন? সুফি খাতুনের কর্কশ কণ্ঠ কানে যেতেই চিন্তায় করণে আঘাত পড়ল আহানের। তার নানি বলছেন, কি করছিস ওই ক্যামেরা দিয়ে? আহান বিরক্তিতে অসূচক শব্দ বের করলো। সামান্য লাফ মেরে উঠে বলল, ভিডিও করছি। আহান দুটো পায়ে পালাতে যাবে, সুফি খাতুন ওর বাহু চেপে ধরলেন। ভুরু একপাশে করে তুলে বললেন, আমার ভিডিও করলি না কেন? আহান অবাক কণ্ঠে জিজ্ঞেস করলো, তুমি কি পরিবারের মানুষ? অবশ্যই আমি। যা ভিডিও কর গিয়ে।
আহান ক্যামেরা নানির মুখের পানে নিবিষ্ট করলো, বিরক্তির শেষে পরিশেষে দাঁড়িয়ে প্রশ্ন করলো, তোমার অনুভূতি কি? আমার অনুভূতি সম্পর্কে কি বলবো? আমি তো স্পষ্ট ভবিষ্যৎ দেখতে পাচ্ছি। ছেলেটার সুন্দর জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে, আর তা নষ্ট করতে যাচ্ছে ওই কাল নাগিনী। নাগিন হয়ে এসে প্রবেশ করছে এই বাড়ির সদর দরজা দিয়ে, সকলের ভেতর এবার বিষগুলো গুলে দিবে। আহান ঠুস করে ক্যামেরা বন্ধ করে নিল। সুফি খাতুন প্রশ্নাত্মক দৃষ্টি ছুড়ে দিতেই বলল, আমার ক্যামেরার চার্জ শেষ, ইমিডিয়েটলি চার্জে দিতে হবে, না হলে বোম ব্লাস্ট হওয়ার সম্ভাবনা আছে। সুফি খাতুন চোখ দুটো বড় বড় করে বলে উঠল, যা যা এক্ষুনি চার্জে দে, না হলে অঘটন ঘটে যাবে। যাই নিজের গায়ে আইভরি কালারের গোল্ডেন শ্যাম্পেনের কারুকাজ করা শেরওয়ানি জড়ালো। ড্রেসিং টেবিলের সামনে থেকে আতর হাতে তুলে নিতেই ক্যামেরা হাতে এসে দাঁড়ালো আহান আর ইরহাম। জাইন হাতে আতর দিতে দিতে ভুরু উচালো। তখনই আহান বলে উঠলো, আপনার অনুভূতিটা কি আজ? জাইন গায়ে আতর ডলতে ডলতে ইশারা করলো ক্যামেরা চালু করার জন্য। গলা খাকারি দিয়ে নিজেকে সামলে নিল। ফোঁস করে শ্বাস ফেলে আধিপত্য বিস্তারকারী রাশভারী কণ্ঠে বলে উঠল, জীবনে অনেক এক্সামের জন্য প্রস্তুতি নিয়েছি, অনেক ইভেন্ট জয়েন করেছি, কিন্তু আজকের ইভেন্টটা ভিন্ন। ইভেন্ট বললে ভুল হবে, আজ একটা পরীক্ষা দিতে যাচ্ছি, আর আশা রাখছি এই পরীক্ষা উত্তীর্ণ করব আমি। আজকের জন্য অনুভূতিটা কিছুটা মিশ্র হচ্ছে, কখনো ঘেমে যাচ্ছি, কখনো নার্ভাস হয়ে যাচ্ছি, আবার কখনো আজব আজব খেয়াল আসছে। আমি ভীষণ নার্ভাস। ইরহাম এবার আরেকটা কথা জানতে চাইলো, ভবিষ্যৎ জাইনের জন্য কোনো কথা বলবেন বড় ভাইয়া? জাইন ক্যামেরার দিকে কোমল চোখে চেয়ে মোলায়েম সুরে বলে উঠল, আমি জানি তুমি এখনো ইসরাতকে ভালোবাসো। ইসরাত তোমার সাথে আছে নিশ্চয়ই। এতদিন ইসরাতের যত্নআত্তি কেমন করেছো? ওকে কষ্ট দিয়েছো তুমি? যদি কষ্ট দিয়ে থাকো তাহলে জাইন হেলাল তোমাকেই বলছে, যাও আগে ক্ষমা চেয়ে নাও। আমি তোমার থেকেও বেশি আমার স্ত্রীকে ভালোবাসি। ও এবাড়ির চৌকাট যেন কখনো রাগ নিয়ে না মারায়। চৌকাট মারানোর আগে ওকে মানিয়ে নিও জাইন, না হলে তোমাকে আমি নিঃশেষ করে ফেলবো। 8:30 সিলেট টিলাগোড়া পয়েন্ট। নুসরাত ক্যামেরা ইসরাতের অর্ধশেষ হওয়া মুখের দিকে তাক করলো, শুধালো, হে ইসরাত নাসির, আজকের অনুভূতি কি? ইসরাত হাসি মুখে ফিরে চাইলো নুসরাতের পানে, ঠোঁটে হাসির অস্তিত্ব রেখেই বলল, আমার লাইফের আজ বিশেষ একটা দিন। সবকিছু কেমন ধোঁয়াশে মনে হচ্ছে। আমি সবসময় চাইতাম আমার বিয়েটা মসজিদে হোক, কিন্তু তা সম্ভব হচ্ছে না, তাই একটু মন খারাপ। সকাল সকাল উঠে কত পরীক্ষার প্রিপারেশন নিয়েছি, আজকের প্রিপারেশনটা ভিন্ন। ক্যান ইউ রিয়েলি ইমেজিন আজ তোমার বিয়ে? ও মাই গড! আমার অনুভূতিটা আমার কাছে কেমন ঠেকছে আমি জানি না, বাট আই এম সো হ্যাপি। অ্যাট লাস্ট আমি আমার দাদু বাড়ি ফিরছি, যেখানে আমি নিজের বাড়ি থেকেও বেশি কমফর্টনেস ফিল করি। নুসরাত আবার ভবিষ্যৎ ইসরাতের জন্য কি বলবি তুই? ইসরাত চোখ টিপ দিয়ে ভুরু নাচালো সামান্য, কপালের মধ্যিখানে তীক্ষ্ণ ভাঁজ ফেলে বলল, ইসরাত নাসির, তোমার এখন কয়টা বাচ্চা? দুটো নাকি তিনটে? অ্যাটলিস্ট তো 5টে বাচ্চা হবে। কেমন চলছে তোমার সাংসারিক জীবন? আই থিঙ্ক তোমার সাংসারিক জীবন খুব ভালো চলছে। জায়েন কি তোমায় এখনো আগের মতো ভালোবাসে, নাকি তার তুলনায় বেশি? যদি কম ভালোবাসে তাহলে ওর ঘাড়টা মাথা হতে আলাদা করে দাও, কারণ কম ভালোবাসে এমন স্বামীর প্রয়োজন তোমার নেই। আমি জানি ইসরাত নাসির, জাইন তোমাকে ভালোবাসে আগের মতোই। মজা করে শুধু বললাম। আরো 17 বছর পর যখন তোমাকে দেখব, তখন যেন এমন হাসি তোমার ঠোঁটে থাকে। ততদিন পর্যন্ত সুস্থ থাকো, পরিবার নিয়ে সুখী থাকো, 2 বাচ্চার মা হয়ে যাও। বাই বাই উম্মা। ঘড়ির কাঁটায় টিকটিক করে 9টায় পৌঁছেছে। নুসরাত তার 2 হাত মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে বিড়বিড় করে দোয়া করছে, ইয়া আল্লাহ, বৃষ্টি যেন না হয়, না হলে সব লন্ডভন্ড হয়ে যাবে। নুসরাতের দোয়া হয়তো কবুল হয়ে গেল। মেঘের গর্জন কিছুক্ষণ চলার পর তা থেমে গেল। গগনে আজ মেঘ জমেছে, মেঘের ঘন ঘটা আসমানটুকু কালো হয়ে আসছে। যেদিক দিয়ে চোখ যায় সেদিক দিয়েই শুধু মেঘের আনাগোনা। সেখান থেকে চোখ সরাতে নিতেই একজন আর্টিস্ট এসে নুসরাতকে জানালো, ব্রাইডের মেকআপ ডান। নুসরাত সামান্য হাসলো, হেসে বলল, প্লিজ বাইটকে গাড়িতে বসিয়ে দিন, আমরা ওনার ফুল লুক একসাথে দেখব। ইসরাতকে গাড়িতে নিয়ে বসিয়ে দেওয়া হলো নুসরাতের অনুরোধে। নুসরাতের গায়েও কালো রঙের গ্রাউন। মেয়েরা পেস্টেল মিন্ট গ্রিন কালারের শাড়ি পরলেও নুসরাতকে পরানো সম্ভব হয়নি। পারলে সে কালো রঙের স্যুটকোট পরে ফেলে, তাই তার জিদের কাছে হেরে কালো রঙের কাপড়টাকে পরতে দেওয়া হয়েছে। বিশেষ কোনো কাজ নেই তার কাপড়ের, হাতে গাউনের নিচের দিকে আর গলার কাছে কাজ।
তাও খুব সামান্য ডায়মন্ড পাথরের কারচুপির কাজ, পায়ে স্লিপার পরা। 4 ঘন্টা পূর্বে ইসরাত যেমন রেখে এসেছিল এখন পর্যন্ত সেরকম। এখান থেকে তারা সোজা যাবে নিজেদের ডেস্টিনেশনে। কনভেনশন হলের বাইরে সাজানো হয়েছে প্রথমে, সেখানে আকদ হবে, তারপর ভেতরে ফটো সেশন হবে। গাড়ি ড্রাইভিং করতে করতে নুসরাত আজ উকি দিল না ইসরাতকে দেখা। চুপচাপ সামনে দৃষ্টি নিবিষ্ট করে গাড়ি চালালো। সময় অতিবাহিত হলো। আধা ঘন্টা পর তারা তাদের ডেস্টিনেশনে এসে পৌঁছালো। নুসরাত প্রথমে গাড়ি থেকে নেমে পেছনের দরজা খুলে দিল। ইসরাতের দিকে তাকালো না, সোজা হয়ে দাঁড়িয়ে রইল। ইসরাত গাড়ি থেকে বের হতেই তার ভারী লেহেঙ্গার পেছন চেপে ধরে হাঁটা ধরল নুসরাত। ইসরাত সামনে হেঁটে গেল, পেছন পেছন সে। রেস্টরুমে যেতে ইসরাতের উদ্দেশ্যে বলল, সবাই প্রায় চলে আসছে, আমিও আসছি। নুসরাত দৌড় দিল দ্রুত, নিজেকে পরিপাটি করলো সামান্য। নাকের রিংটা খুলে ফেললো কেন জানি, গলা খালি রাখলো, গালে ব্লাশ, ঠোঁটে সামান্য নুড লিপস্টিক ইউজ করলো, চোখে মাস্কারা, সামনে দুগাছি চুল এনে পনিটেল করে নিল। নিজের দিকে তাকিয়ে প্রশংসা করলো, ইউ আর পারফেক্ট নুসরাত নাসির। জাইন এখনো পৌঁছায়নি কনভেনশন হলে। সোহেব সাহেব রুহিনী পাত্রপক্ষ আর সোহেব সাহেব ঝর্ণা পাত্রীপক্ষ। এদিকে মেয়েদের পক্ষে মোমো, ইরহাম, আহান, নুসরাতের মামা বাড়িরও কিছু কাজিন এসেছে বিয়েতে। ওরা গেইটে কত টাকা নেবে তার প্ল্যান করছে। ঝর্ণা বেগম, নাজমিন বেগম, নুসরাত, নাসির সাহেব, মোমো, সৌরভী দাঁড়ালো পেছন ঘুরে। একজন সার্ভেন্ট এসে বলে গিয়েছে ব্রাইট এসেছে। ইসরাত রেস্টরুম থেকে বের হয়ে সিঁড়ি বেয়ে নেমে আসলো। উল্টো মুখ করে দাঁড়িয়ে থাকা পরিবারের সবাইকে গলা খাকারি দিয়ে নিজের দিকে নিজের জানান দিল। সবাই ফিরে তাকাতে ইসরাত হাসলো। নুসরাত বিস্ময়ে 2 হাত নিজের মুখ চেপে ধরে। ঠোঁট দিয়ে উচ্চারিত হয়, ইসরাত, ইউ লুকিং অ্যাবসুলুটলি স্টার্নিং। নাসির সাহেব 2 হাত মেলে দিতে ইসরাত এসে জড়িয়ে ধরল তাকে। তারপর নাজমিন বেগম তাকে জড়িয়ে ধরলেন নিজের সাথে। নুসরাত ড্যাব ড্যাব করে চেয়ে আছে ইসরাতের দিকে। ইসরাত নিজে এগিয়ে গিয়ে জড়িয়ে ধরল তাকে। কানে আসলো, গ্রুম আসছে, গ্রুম। নুসরাত ইসরাতকে ছাড়িয়ে নিয়ে দৌড়ালো গেটের দিকে। পেছন পেছন আসলো মম, সৌরভী। গেটের কাছে এসে দাঁড়াতেই পরপর 20টা গাড়ি এসে থেমেছে পার্কিং লটের সামনে। সবার গাড়ি থেকে বরযাত্রী নেমে দাঁড়াতেই হই হুল্লোড় পড়ে গেল সব দিকে। ক্যামেরাম্যানেরা ভিডিও করছে সবাই। জাইন এসে গেটের সামনে দাঁড়াতেই নুসরাত কপালের ভাঁজ ফেলল। জাইনও ভাঁজ ফেলল, শুধালো কি চাই। নুসরাত নিরুদ্বেগ কণ্ঠে বলল, গেট ধরার টাকা। জাইন ভুরু উঁচিয়ে জানতে চাইল, কত টাকা চাই। নুসরাত, আহান, ইরহাম আর মমো একসাথে বলল, 10 লাখ। জাইন বলল, টাকা কি গাছে ধরে? 20 লাখ দেব? 20 লাখের মতো চেহারা তোমাদের? নুসরাত ঝাঁঝিয়ে উঠল। তেতো কণ্ঠে কিছু বলতে নেবে ইরহাম বলল, ভাই আমরা অনেকজন, আর আপনার ব্রাইডকেও দেখতে হবে। আকাশের চাঁদ নিয়ে যাবেন আর কিছু খরচ করবেন না, তা কি করে হয়? জাইন সরাসরি বলল, এমন হলে 1 টাকাও দিব না। লিপি বেগম এসে দাঁড়ালেন তার পাশে। তীক্ষ্ণ সুরে জানতে চাইলেন, কি বলছে ওরা? জাইন নম্র কণ্ঠে বলছে, 10 চাচ্ছে। লিপি বেগম গলায় জোর ঢেলে বলেন, ওরা 10 চাচ্ছে, তুই 20 দিয়ে দে। তোর কি টাকার অভাব? মেয়েও তো দেখতে হবে আমাদের। লিপি বেগমের কথায় উচ্চস্বরে চিৎকার করে উঠল সবাই। নুসরাত চোখ উল্টিয়ে চেয়ে আছে জাইনের দিকে। জাইন বলে উঠল, বাড়িতে গিয়ে চেক দিয়ে দেব। সবাই জিদ্দু সুরে বলল, আমাদের এখনই চাই। সবার জিদের কাছে হেরে হেলাল সাহেব আর সোহেব সাহেব মিলে নিজেরা কিছু টাকা দিলেন। পরে টাকা দিবেন বলে আশ্বাস দিয়ে রাখলেন। কনভেনশন হলের ভেতর প্রথমে জাইনদের এন্ট্রি হলো, এরপর ব্রাইডের সময় আলোটা সামান্য কমিয়ে দেওয়া হলো। শব্দ করে খুলে গেল দরজা। সেখান থেকে তুতনি পর্যন্ত ঘোমটা টানা ইসরাত বের হয়ে আসলো। এসে দাঁড়ালো সোজা করে সাজানো জায়গায়। সুন্দর করে সাজানো জায়গায়। সেখান দিয়ে তার এন্ট্রি হবে এখানে। ব্যাকগ্রাউন্ড গান বাজছে। উঞ্চি উঞ্চি দেওয়ারে ইসরাতের হাত চেপে ধরে রেখেছে নুসরাত। তার পেছনে কাপড় সামলাচ্ছে ইরহাম, মম, সৌরভী। কিছু দূর হেঁটে যেতেই এসে বাপ চাচা সবাই তার পাশে দাঁড়ালো। নুসরাত ইসরাতের হাতে ভার হস্তান্তর করলো নাসির সাহেবের হাতে। পুরো পরিবারের পুরুষেরা সবাই বুকে আড়াআড়ি হাত বেঁধে তাকে চারপাশ থেকে ঘিরে ধরলো। আরশ জাইনের পাশে দাঁড়ানো অবস্থা থেকে বলে উঠল, মনে হচ্ছে পলিটিক্স করতে যাচ্ছেন ওনারা। এমন ভাবে দাঁড়ানো মানে কি?
জাইন নিজেও অদ্ভুতভাবে চেয়ে আছে সবার দিকে। তাদের কথা বলার ভেতর আবার আলো নিভে গেল। অন্ধকার হয়ে গেল পুরো কনভেনশন হল। এর মধ্যে মৌলভী সাহেব এসে হাজির হলেন সেখানে। বাহিরে গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ায় ঠিক করা হলো কনভেনশন হলের ভেতর আকন্দ করানো হবে। স্টেজের চারিপাশে থাকা ক্লাসি চেয়ারে বসে আছেন আত্মীয় স্বজন। ইসরাতকে এনে জাইনের পাশে বসানো হলো না, জাইনের বিপরীত পাশে বসানো হলো। মাঝখানে ফুল দিয়ে সাজানো ছিল, এ পাশে জাইন ও পাশে ইসরাত। জাইনের কাছে অদ্ভুত ঠেকলো ইসরাতকে। ফুলের আড়াল থেকে দেখে মনে হলো একটু বেশি মোটা আজ ইসরাতকে দেখাচ্ছে। ইসরাত তো এত স্বাস্থ্যবান না। পরপর মনে হলো হতে পারে মোটা কাপড় পরা এমন দেখাচ্ছে, কিন্তু নিজের চিন্তা একপাশে ফেলে সে বসলো নড়ে চড়ে। মৌলভী সাহেব হাতে মাইক, জাইনের পাশে মাইক হাতে আরশ দাঁড়িয়ে আছে, আর ইসরাতের পাশে মম। আহান, ইরহাম, নুসরাত তিনটায় উধাও। আশেপাশে কোথাও তারা নেই। এটা দেখে জাইনের কাছে সন্দেহজনক লাগলো। ইসকাত ইসরাতকে রেখে তিন মাথা উধাও হওয়ার মতন না, তাহলে এরা উধাও হলো কেন? মৌলভী সাহেব একে একে সব জিজ্ঞেস করা শেষে বলে উঠলেন, এই বিয়েতে রাজি থাকলে কবুল বলো মা। ইসরাত নিজের মুখের সামনে মাইক নিয়ে ধরতেই শব্দ হলো কবুল কবুল কবুল। জাইন কে বলতেই সে তেরা চোখে ইসরাতের দিকে তাকিয়ে থেকে বলে উঠল কবুল। পরপর উঠে দাঁড়ালো নিজের জায়গা থেকে। সন্দেহজনক দৃষ্টি সামনের দিকে স্থির রেখে সামনে থাকা ফুলের আবরণগুলো সরালো। সবাই যখন আলহামদুলিল্লাহ বলার প্রস্তুতি নিচ্ছিল, তখন সামনে থেকে জাইনের বিকট শব্দের চিৎকার ভেসে আসলো, আমার বউ কোথায়? আলহামদুলিল্লাহ বলতে ভুলে গিয়ে সবাই জাইনের পানে চাইলেন। দেখলেন জাইনের সাথে গুলুমুলু দেখতে একটা মেয়ে কাচুমুচু করে দাঁড়িয়ে আছে, মুখে অস্বস্তিজনক হাসি। সবাই বিস্মিত বিমিত্ত নয়নে চেয়ে থেকে একই সুরে বললেন, আমার বউ কই, আর এ বা কে? কনভেনশন হল জুড়ে বড় পড়ে গেল, বউ কোথায়? কনভেনশন হল জুড়ে রব পড়ে গেল, বউ কোথায়, বউ কোথায়, কিন্তু বউকে কেউ কোথাও খুঁজে পেল না। এতক্ষণে শান্ত পরিবেশ ভেদ করে কনভেনশন হলের চারিদিকে হট্টগোল বেঁধে গেছে। বাহিরের বৃষ্টির ঝাপটাটা ভেতরে মানুষের সমাগমে হুড়োহুড়ি চলছে প্রায়। চারিদিকে বিচ্ছিন্ন হয়ে খুঁজছে সবাই বিয়ের কনেকে, কিন্তু সে কোথায়? নেই, কোথাও নেই। জাইন হতবাক স্তব্ধ হয়ে নিজের জায়গায় অটল দাঁড়িয়ে আছে। ঠোঁটের আগায় তাচ্ছিল্যর ভর করেছে। ভেতরে ভেতরে ক্রোধের আগুনে দাউ দাউ করে চলছে। হাতের কাছে যাকে পাবে তাকেই খুন করে ফেলবে, তার অবস্থা দেখে এমন সম্ভাবনা আছে বলে ধারণা করা যাচ্ছে। কোণে রূপে সেজে আসা মেয়েটা কাচুমাচু ভঙ্গিতে চুপসে দাঁড়িয়ে আছে একপাশে। ভয় ডর মুখে তেমন একটা নেই, কিন্তু চোখে শঙ্কা স্পষ্ট। জাইন ঘাড় বাঁকিয়ে দুদিকে মটমট করে শব্দ করলো। চোখ দুটো তীক্ষ্ণ করে এক পা করে আগালো সামনের মেয়েটার দিকে। হিসিয়ে জানতে চাইলো কোন সাহসে এখানে বসেছে। মেয়েটা নিজেও পিছিয়ে গেল জাইনের সাথে। মুখে এতক্ষণের শঙ্কা উবে গিয়ে ভর করলো ভয়। নিষ্পাপ মুখটা খুলে কিছু বলতে যাবে, জাইনের হাতের থাবা পড়লো তার বুকের কাছের কাপড়ে। তখন কারোর দৃষ্টি তাদের দিকে নেই। এক হাতে ঘাড়ের চুলগুলো খিচে চেপে ধরতে মেয়েটার সব চুল খুলে হাতে চলে আসলো জাইনের। জাইন একবার দেখলো মেয়েটাকে, একবার দেখলো হাতের চুলকে। বিস্ময়ের আগে মাথা দপদপ করে উঠলো। মেয়েটার মুখের দিকে চেয়ে কঠোর কণ্ঠে জানতে চাইলো, এসব কার আইডিয়া আহান? আহান কাঁদো কাঁদো মুখে বানালো, মিনমিনে সুরে বলল, ছোট আপু আর ছোট ভাইয়ার, আমি কিছু জানি না। কথা শেষে ভ্যাঁ করে কেঁদে দিল সে। দূর হতে আরুষের গলার স্বর ভেসে আসলো, সবাই যান, এগিয়ে বসুন, আমি দেখতেছি। প্লিজ ভাইয়া এদিকে আসো। সবাই চিন্তিত মুখে ফিরে আসলো নিজ নিজ স্থানে। আরুষ দ্রুতভঙ্গিতে ইশরাতের এন্ট্রি যে পথ দিয়ে হয়েছিল তা ক্রস করে চলে গেল করিডোরের দিকে। আকস্মিক কি মনে হলো নিজের জায়গায় থমকে দাঁড়িয়ে গেল। তার কাছে ঠেকালো ভেজানো দরজার ওপাশে দাঁড়ানো মেয়েটাকে সে চেনে, যে এই মুহূর্তে দু হাতের উপর তুলে নাচছে, কোমর দোলাচ্ছে, এমনকি মুক্ত ঝরা হাসি হাসছে। বারংবার নাচের তালে খিলখিল করা হাসি ঠোঁট চেপে ঢাকার বৃথা চেষ্টা করছে। তার হৃদয়ে ঝড় উঠল। নিজের কাছে মনে হলো একবার ফিরে যাওয়া উচিত, দেখা উচিত ওই ভেজানো দরজার আড়ালে কে, আর হাসছেই বাকে। একবার ফিরে যা আরো, শুধুমাত্র একবার দরজার ওপাশে কে সেটা দেখ। এরপর না হয় চলে যাবে যাকে খুঁজছিস তাকে খুঁজতে। নিজের মনের দোলাচলে নিপরিত হয়ে আরশ পা বাড়ালো। তড়িৎ গতিতে নয়, ধীরে ধীরে সময় নিয়ে আস্তে ধীরে। যখন পা বাড়িয়ে গেল, থামলো চরণ দুখানা দরজার নিকট, তখন চোখ দুটো সেখানে স্তব্ধ হয়ে রইল। বুকের কাছে নরম মাংসপেশি ধুকপুক করে উঠল। কালো গাউন পরা নিত্যরত মেয়েটা নিশ্চুপ। সাউন্ড সিস্টেম খুব হালকা সুরে গান বাজছে, তেরে লিয়ে।
झुमा दीवाना बान के तेरे लिए, वादा है मेरा मैं हूं तेरा तेरे लिए, होना कभी तू जुदा। কানে হেডফোন লাগানো সবার, পনিটেল করা চুলগুলো নাচছে নিজের মালিকের সাথে তালে তাল মিলিয়ে। কপালে কানে হাতে ছোট সাদা পাথরের অর্নামেন্টস গুলো চকচক করছে। হাতের মধ্যে ধরে রাখা ওড়নাটি মাটিতে গড়াগড়ি খাচ্ছে, সেদিকে বিশ্বের কোটায় পা দেওয়া মেয়েটার কোনো ধ্যান নেই। আরুষের হাঁসফাঁস লাগলো, বুক ধড়ফড় করলো, জ্বালা হলো নিজেকে নিয়ে। প্রশ্ন করলো, এটা সত্যি কি তার বউ? উত্তর আসলো ভেতর থেকে, হ্যাঁ এটা তার বউ, আরশের বউ, একান্ত শুধুমাত্র তার বউ। এতটা গোছালো নুসরাত নাসিরকে আরশ কখনো দেখেনি। তার বুকে আবারও সূক্ষ্ম চিনচিনে ব্যথা উঠল, স্বস্তি মিলছে না। গলার কাছ পর্যন্ত বন্ধ করে রাখা বোতামগুলো টেনে টুনে খুলল, দুপাশে মাথা ঝাড়লো মাতালের মতো করে, নাক টেনে শ্বাস নিল, হাঁসফাঁস করলো শ্বাসকষ্টির রোগের মতো। শ্বাস ফেলে চোখ তুলে তাকাতেই আবারও বুকে ব্যথা উঠল। আরশ দুপাশে ফোঁস করে শ্বাস ফেলে মাথা নাড়ল। ইচ্ছে করলো হাত চেপে ধরে নিয়ে যেতে সবার সামনে, চিৎকার করে পুরো পৃথিবীকে জানিয়ে দিতে নুসরাত নাসির তার স্ত্রী, তার সহধর্মিণী, তার একান্ত ব্যক্তিগত মালিকানা শুধু এই মেয়েটার উপর, আর কারণ নেই। কিন্তু তার মুখ ফুটে একটা শব্দ বের হলো না, এমনকি অনুভূতির ছাপগুলো ভেসে উঠল না মুখের উপর। কারণ আরশের ভীষণ অস্বস্তি নিজের অনুভূতি মানুষের সামনে তুলে ধরা। মানুষকে বলে বেড়ানো মোটেও তার ধাঁচে নেই। তাই তো নুসরাতের সাথে তার ঝগড়া বেঁধে যায় কথায় কথায়। ভেজানো দরজা সামান্য খুলে নিজের সুঠাম দেহি শরীরটা জায়গা করে নিল। আড়াআড়ি দুহাত বুকে বেঁধে দেখতে লাগলো হিন্দি গানের তালে নাচে রপ্ত থাকা মেয়েটাকে। চোখ সরে গেল না একবারের জন্য অন্য পাশে। আহানকে কিছু বলতে হলো না, জাইন নিজেই হলওয়ে থেকে মাইকের লাইন চিহ্নিত করে এগোলো সামনের পথে। কালো রঙের মাইক্রোফোনের লাইনটা চলে গেল সরাসরি রেস্টরুমের দিকে। সে যখন পৌঁছালো নির্দিষ্ট স্থানে, তখন দেখলো তার দিকে পিঠ ঠেকিয়ে আরশ দাঁড়িয়ে আছে। বিরক্তিতে মুখ দিয়ে কিছু শব্দ বের করতে যাবে, তখন চোখে পড়লো সামনের দিকে। ইরাম এক হাত ইসরাতের কোমরে রেখেছে, অন্য হাত ইসরাতের হাতে নিয়ে ঘুরে ঘুরে নাচ করছে। পরপর আবারও আঙ্গুল চেপে ধরে গোল গোল ঘোরাচ্ছে। দুজনের কানে হেডফোন। জাইন নিজেও বুকের কাছে হাত বেঁধে নিজের জায়গায় দাঁড়ালো নৃত্য শেষ হওয়ার অপেক্ষায়। আরশের তখনও কোনো নড়চড় নেই, সাউন্ড সিস্টেম তখনও গান বাজছে। নুসরাত দু হাত দিয়ে কান থেকে হেডফোন খুলে নিয়ে কিছু বলতে যাবে, কানে ভেসে আসলো হাতের তালির শব্দ। সেই শব্দের সাথে জাইনের গলা ভেসে আসলো, আমাদের চিন্তার উপর রেখে এখন এদিকে ভালোই নাচা হচ্ছে। আই লাভ দ্যাট, প্লিজ ক্লেপ, নাইস। সবাই বুঝলো জাইন তাদের উপহাস করে কথাগুলো বলেছে। মুখ খুলে নুসরাত কিছু বলতে যাবে, জাইন তর্জনী আঙ্গুল তুলে নিজের ঠোঁটের উপর রাখলো, হিসিয়ে বলে উঠল, আপনি কিছু না বললেই আমি বেশি খুশি হব। যা দেখিয়েছেন তাতেই চোখ ঝাঁঝিয়ে উঠেছে। এর থেকে বেশি কিছু দেখতে গেল না, চোখ গলে যায়। নুসরাত ঘাড় বাঁকালো, জিভ দিয়ে গাল ঠেলে হাসলো সামান্য। যাই নিজের পাঞ্জাবির হাতা গুটিয়ে এগিয়ে আসতে আসতে বলল, নৃত্য করবেন আপনি? চলুন, আজ রাতে আপনাকে নাচানো হবে, যত ইচ্ছে নাচবেন। আমার সামনে দাঁড়িয়ে আমার রুমে, আর আমি বসে বসে দেখব তা। ইসরাত কিছু বলতে নিবে, জাইন শক্ত হাতে তাকে কোলে টেনে নিল, পা বাড়ালো এন্ট্রেন্সের দিকে। তখন ইরহাম বলল, ভাইয়া প্লিজ 1 মিনিট, আমরা আবারও সুন্দর করে আপুকে নিয়ে এন্ট্রি নিই। জাইন ইসরাতকে কোলে রেখে ঘাড় বাঁকে স্পষ্ট রগরগে কণ্ঠে বলল, কোনো প্রয়োজন নেই। জাইন আবারও হাঁটা ধরতে দরজার ওপাশ থেকে হেলাল সাহেবের গলা ভেসে আসলো। তিনি হাঁপিয়ে ওঠা কণ্ঠে গলা ফাটিয়ে জিজ্ঞেস করলেন, ইসরাতকে পাওয়া গিয়েছে? ইসরাত সামনের দিকে বড় বড় চোখ নিয়ে তাকালো। আরুষকে দরজার সামনে নির্বিকার চিত্রে দাঁড়িয়ে থাকতে দেখে হাঁসফাঁস করে উঠল। জাইনের পাঞ্জাবির কলার চেপে ধরে বলে উঠল, প্লিজ ছেড়ে দিন, না হলে সবার সামনে লজ্জা পেতে হবে। জাইন ঠোঁট ফুলিয়ে শ্বাস ফেলল, মেনে নিল ইসরাতের কথা। তার পানে চেয়ে কোতপূর্ণ কণ্ঠে বলল, এখন ছেড়ে দিচ্ছি, কিন্তু রাতে কোনো ছাড়াছাড়ি হবে না। বলেই জাইন ইসরাতকে মেঝেতে নামিয়ে দিল। ধূপধাপ পায়ে বের হয়ে চলে গেল বাহিরে। জাইন চলে যেতে নাজমিন বেগম, রোহিণী বেগম এসে প্রবেশ করলেন ভেতরে। নাজমিন বেগম নিজে খেকিয়ে উঠে বললেন, বিয়ের দিনও তোমাদের এসব মজা করতে হবে? আজ বাড়ি চলো, জুতা দিয়ে পিটিয়ে যদি পিঠের ছাল তিনজনের না তুলি, তাহলে আমার নাম নাজমিন বেগম নয়। নুসরাত ভুল সময়ে মুখ ফুসকে জিজ্ঞেস করে ফেলেন, সত্যি? নাজমিন বেগম নুসরাতের দিকে তেড়ে আসলেন, চিৎকার চেপে নিয়ে হিসিয়ে জিজ্ঞেস করলেন, দেখবি তুই? আরশ তখন পেছন থেকে এসে টেনে ধরলো নাজমিন বেগমকে। মাথা গরম হয়ে থাকা নাজমিন বেগমকে টেনে হিঁচড়ে নিয়ে গেল আরশ।
রুহানি বেগম সবাই চলে যেতে এসে পায়ের হাই হিলের শক্ত গোড়া দিয়ে নুসরাত আর ইরহামের পিঠে দুটো বসালেন। কটমটিয়ে উঠে ভৎসনা করলেন, বেকুবের দল, বাড়িতে যাওয়ার পর আজ হবে তোদের। চোখ রাঙিয়ে দুজনকে দেখে রুহানি বেগম বেরিয়ে গেলেন। নুসরাত শ্বাস ফেলতে যাবে, আবারও দরজা খুলে কেউ একজন ভেতরে প্রবেশ করলো। ভেতরের শ্বাস ভেতরে চেপে যেতেই আহানকে কেউ ধাক্কা মেরে ভেতরে প্রায় ফেলে দিয়ে গেল। নুসরাত ভুরু উঁচাতে আহান ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে উঠল, বলল, আম্মু আমায় ওনার খাটাস জুতা দিয়ে পিটিয়েছে সবার সামনে। নুসরাত ঠোঁট চোখা করে এগিয়ে গেল। তার নিজেরও জুতার বাড়ি খেয়ে পেট জ্বালা হচ্ছে। আহানকে নিজের বাহুডোরে আগলে নিতে নিতে মুখ দিয়ে উচ্চারণ করলো, ওলে আমার বাবুটা, ওলে ওলে। 2 মিনিট পর তাদের দুঃখের অন্তিম হলো। আহান নিজের কাপড় চেঞ্জ করার জন্য ওয়াশরুমে চলে যেতে ইসরাত ধীরে সুস্থে জিজ্ঞেস করলো, সেম কাপড় কোথায় পেলি তুই? প্রশ্ন ছুড়ে দিয়ে ইসরাত প্রশ্নাত্মক ভঙ্গিতে দু নমুনার দিকে চেয়ে রইল। কিছুক্ষণ আগের কথা, সে তখন ব্রাইট এর জন্য তৈরি হচ্ছিল। হঠাৎ আগমন ঘটে নুসরাত, আহান, ইরহামের। আহানের গায়ে তখন সেম সেম তার কাপড়ের মতো কাপড়। অবাক হয়ে উঠে দাঁড়াতেই নুসরাত হইচই বাঁধিয়ে দিল। ইসরাতকে বাহবা দিয়ে বলল, তোকে বলার আগেই দেখি তুই দাঁড়িয়ে পড়েছিস। ইসরাতকে কিছু বলার সুযোগ না দিয়ে টেনে এনে দাঁড় করালো আহানের সান্নিধ্যে। ইসরাতের মুখে কুলু পেটে দাঁড়িয়ে থাকতে বলে নিজের তীক্ষ্ণ দৃষ্টি বোলালো দুজনের ওপর নিচ। ইরহামের পানে নিজের নেত্র বিশিষ্ট করে ঠোঁট তর্জনী আঙুল স্থির করলো, মাথা উপর নিচ নাড়িয়ে বলে উঠলো উচ্চতায় ঠিক আছে দুজনের, দেখতেও একই রকম ফর্সা। আহান সামান্য একটু, সরি টু সে, কিন্তু একটু বেশি মোটু আর ইসরাত অ্যাভারেজ। ইরহাম নিজেও সহমত পোষণ করে। ইসরাতের উদ্দেশ্যে বলল, আপু তোমার হাত সামনে নিয়ে আসো। মেয়েলি হাত দুটো কোনো প্রশ্ন ছাড়াই সামনে চলে আসলো। ইরহাম আহানকে বলতেই সে নিজেও হাত এগিয়ে আনলো দুজনের নেত্রের সামনে। নুসরাত দুঃখী সুরে বলে উঠল, এই আহান্নার তোর হাতের আঙ্গুল থেকে শুরু করে নখ পর্যন্ত ইসরাতের মতো। এরা ভাই বোন না হয়ে আমি আরো বোন বোন হলাম কেন? ততক্ষণে আহানের মাথায় নকল চুল লাগিয়ে মাথায় বড়সড় ওড়না দিয়ে ঘোমটা টানা হয়ে গিয়েছে। সৌরভী আর মোমোর গলার আওয়াজ বাহিরে হতে পেতেই নুসরাত ইসরাতকে ওয়াশরুমের ভেতরে ঠেলে ঢুকিয়ে দিল। ওদের প্রবেশ করতে দেখে স্বাভাবিক ভঙ্গিতে ওদের সামনে নুসরাত ইরহাম দাঁত কেলিয়ে হাসার চেষ্টা করলো, কিন্তু দুজনের একজনের কাছেও লাগলো না স্বাভাবিক হাসি। সন্দেহজনক কিছু আশেপাশে না দেখে পেছনে গিয়ে চেপে ধরলো তারা কোণেরূপী আহানকে। নুসরাত আহানের হাত চেপে ধরে হাঁটা ধরলো, তার নিজের কাছেই ঠেকলো। তার হাতের থেকে আহানের হাত মোলায়েম। ভালোই হয়েছে, কেউ আহানকে সন্দেহ করবে না। কিন্তু নুসরাত সবাইকে বোকা বানাতে পারলেও জাইনকে বোকা বানাতে পারলো না। সে প্রথম থেকে সন্দেহ করতে লাগলো। শেষ মুহূর্তে একবার কবুল বলেই সে চেপে ধরলো আহানকে। আহান তো ভয়ে প্রথমে ওখানে যেতেই চাইছিল না, কিন্তু নুসরাতের ভরসায় সে ওখানে গিয়েছে। সবার চোখে ধুলো দিয়ে ইরহাম মাইকের লাইন টেনে এনেছিল রেস্টরুমে। যখন কবুল বলার সময় আসবে তখন যেন ইসরাত মাইকে কবুল বলে। আহানের হাতে এমনি লাইন বিশিষ্ট মাইক্রোফোন তারা ধরিয়ে দিয়েছিল যাতে কোনো সন্দেহ না হয়। আর সন্দেহ হবে কেন? গত 15 বছর যাবত এই প্ল্যান করেছে তারা দুজনে মিলে। শেষ মুহূর্তে মেয়ে হিসেবে অ্যাড করেছে আহানকে, আর ইসরাতকে এইসব কাণ্ড ঘটানোর আগেই মাত্র জানিয়েছে। ইসরাত অনেকবার না করতে গিয়ে থেমে গিয়েছে, কারণ এই দুজনের প্রতি সে অনেক দুর্বল। মার্বেলের মতো নিষ্পাপ দুটো চোখ দিয়ে তাকে যে এরা ম্যানুপুলেট করেছে তা তো বেচারি বুঝলই না। কোনোভাবে প্ল্যান ভেস্তে গেলে তারা বিপরীত প্ল্যান ABCD রেডি রেখেছিল। শুধুমাত্র জাইনের জন্য পুরো প্ল্যান বিগড়ে গেল। তবুও যতটুকু মজা পেয়েছে ততটুকুই অনেক বেশি। কিন্তু এবার যা পিঠে পড়বে তা দারুণ মজার হবে। ইসরাত কবুল বলার পর মাইক অফ করা হয়নি, তাই বাহিরে কি হচ্ছে তা সব ধ্বনিত হয়ে ফিরে এসেছে এই রুমে। আতঙ্কিত চোখ মুখ নিয়ে ওদের পানে ফিরে চাইতেই দুটো
তার কানে হেডফোন লাগিয়ে দিল, বলল, নো টেনশন, জাস্ট চিল ব্রো। ইসরাত কিছু বলতে নেবে ইরহাম তার কোমর টেনে ধরে নিজের সাথে হেলে দুলে পা মিলাতে বাধ্য করলো। এমনকি নুসরাত ইরহামের কানে হাই ভলিউম ব্যবহার করে গান বাজিয়ে দিল। কানের কাছে বাইরের হইচইপূর্ণ পরিবেশ আঘাত হানতে পারল না। নুসরাত নিজেও কানে হেডফোন লাগিয়ে র্যাপারদের মতো মাথা নিচের দিকে নামিয়ে কোমর দুলিয়ে নাচতে ব্যস্ত হলো। ইসরাত গভীর চিন্তাকরণে ব্যাঘাত ঘটল ইরহাম আর নুসরাতের হাসিতে। দুজনে হাই ফাইভ করলো। হাতের তালুর ঘর্ষণের শব্দ হলো তার রুমের ভেতর প্রতিধ্বনিত হয়ে আবার ফিরে আসলো। নুসরাত বলল, অনেক কষ্ট জোগাড় করেছি, 5,000 টাকা খরচ হয়েছে, কিন্তু প্ল্যান তো সফল হয়েছে, ওটাই মেন কথা। ইসরাত না চাইতেও সামান্য হাসলো। আবারও দরজায় করা খাতে তাদের কান সজাগ হলো। অক্ষিকটর ঘুরিয়ে পেছনে ঘাড় বাঁকাতেই সৌরভী আর মোমো ফুসিয়ে ফুসিয়ে এসে প্রবেশ করলো। মোমো নিজের দু হাতে লম্বা লম্বা নখগুলো উঁচু করে আক্রমণাত্মক ভঙ্গিতে ইরহাম আর নুসরাতের দিকে এগিয়ে আসতে আসতে চিৎকার করলো, আজও তোদের খবিশগিরি করতে হবে, বেকুফ। ইরহাম মমর কথায় কর্ণপাত করল না। তার দু নয়ন তো স্তব্ধ হয়ে গিয়েছে সামনের সৌন্দর্যে। পেস্টেল গ্রিন কালার শাড়ি পরিহিত সৌরভীর পানে, কপালে ছোটখাটো সাধারণ একটা টিকলি, হাতে ব্রেসলেট, তাও আবার সৈয়দ চয়েসের মোস্ট এক্সপেন্সিভ। হয়তো নুসরাত দিয়েছে, এটা মনে হতে আনমনে হেসে উঠল ইরহাম। নুসরাতের মতো কিপটামি করা মেয়েও সৌরভীকে এটা দিয়েছে ভাবতে গেলে ইরহামের কিরকম একটা অনুভূতি হয়। শুভ্র মুখে কৃত্রিম মেকআপের ছড়াছড়ি, টানা টানা চোখ দুটো আজ বড় বেশি আকর্ষণীয় লাগছে। কারণ কি? সৌরভী আর চোখে আইল্যাশ লাগিয়েছে। ইরহাম আরেকটু পরখ করলো। মেয়েটা কাজল দিয়েছে চোখে। শুভ্রবর্ণের মুখে চোখে পরিহিত কাজলটা যেন ভয়াবহ হয়ে উঠেছে। ইরহাম কখনো নুসরাত বা ইসরাতকে কাজল দিতে দেখেনি। সে দেখলো মেয়েটাকে, আর শুধুই দেখলো। কারণ কি সে নিজেও জানে না। এটা শুধু জানে ভালো লাগে দেখতে মেয়েটাকে তার। পরে এই ভালো লাগা কত দূর গড়াবে তা সে জানে না। কিন্তু এখন শুধু মেয়েটার প্রতি ভালো লাগা কাজ করে। নুসরাত গলাখাকারি দিতে ইরহাম চমকে উঠল। ভুরু উঁচিয়ে কিছু প্রশ্ন করতে যাবে, নুসরাত বলল, ইসরাতের ওড়না। বাকিটুকু আর বলতে হলো না, কারণ ইরহাম বুঝে নিল। এগিয়ে গিয়ে তা তুলে নিল এক পাশ থেকে। মম নিজেও ইরহামের সামনে এসে দৈর্ঘ্য 20 ফুট লম্বা ওড়নাটা মুঠোবন্ধী করে নিল। অন্য পাশ থেকে আহান আর সৌরভী তুলে নিল নিজেদের হাতের তালুতে। এন্ট্রেন্সের দরজা শব্দ করে খুলে যেতে আবারও আলো নিভে গেল। পাতলা ওড়নার আবরণে ঢাকা স্নিগ্ধ মুখখানা সামান্য রোশনির আলোয় চকচক করে উঠল। ফর্সা গায়ে অফ হোয়াইট কালারের কাপড়ের আইভেরি কালার শ্যাম্পেনের কাজ, স্কিন টোন অনুযায়ী মুখে খুবই সামান্য মেকআপে তাকে রূপসী করে তুলেছে। ইসরাত ধীর পায়ে যত এগিয়ে গেল তত তার চারদিক হয়ে বাপ চাচারা এসে আবার প্রথমবারের মতো ঘিরে ধরলো। তাদের বাড়ির একটা রীতি আছে, এটা তাদের দাদার নিজের তৈরি। বাড়ির কোনো মেয়ের বিয়ে হলে সকল পুরুষ এসে চারদিক হতে তার পাশে দাঁড়াবে, যেন বরপক্ষ বুঝতে পারে তাদের মেয়ে কোনো অবলা লাচার নয়, তাদের মেয়ে শক্তিশালী। মাথার উপর দিয়ে সাজানো বিভিন্ন আলোর উপর দিয়ে শব্দ করে ড্রোন উঠছে। মমর হাতে ওড়নার দায়ভার ছেড়ে দিয়ে ইরহাম আহান চলে গেল সামনে। আরো সহ বাড়ির সকল পুরুষ দাঁড়ালো ইসরাতের পাশে। কালো পাঞ্জাবি আর শার্টের ভাঁজে মেয়েলি অফ হোয়াইট কালার পরিহিত লেহেঙ্গাটা ঝলমল করে উঠল। ক্যামেরাম্যান নিজের ভঙ্গিতে সবার সামনে দাঁড়িয়ে ক্যামেরার লেন্সে নিজের এক চোখ স্থির রেখে নুসরাতকে বলল, আপনিও এসে দাঁড়িয়ে যান আপু। নুসরাত কোনো শব্দ ছাড়াই লেহেঙ্গার পেছনের অংশ ছেড়ে দিয়ে সামনে চলে আসলো। আরশের পাশে দাঁড়াতেই সে সোহেব সাহেবের কাছে হতে নিজের জায়গা থেকে সরে এসে নুসরাতকে বুঝিয়ে দিল ওখানে যেতে। তখন সে একদম নীরব। কালবৈশাখী ঝড় আসার আগে যেমন পরিবেশ বাতাসের তাণ্ডবে প্রথম নিস্তব্ধ হয় কিছু মিনিটের জন্য, তেমনি এই মুহূর্তে সে হয়ে আছে। মুখের ভাবভঙ্গি শক্ত, ক্লিন শেভ, ধারালো চোয়ালের অস্তিত্ব বোঝা যাচ্ছে সামান্য তারের। হয়তো কয়েকদিন যাবৎ ছাঁটাই করেনি, তাই এমন অবস্থা। নুসরাত আনমনে স্বীকার করলো ভালোই লাগছে বলে। ক্যামেরাম্যান যখন বললেন ফোকাস করুন এদিকে, তখন ধ্যান ভাঙলো। ক্ষীণ হাসি রেখে ফিরে সামনে চাইতে অনুভব করলো তার একটা হাত তার পিঠ স্পর্শ করেছে। পরপর তার টেনে নিয়ে দাঁড় করিয়ে দিচ্ছে নিজের বুকের কাছে। পুরুষালী বুকের কাছে মাথা ঠেকতেই নিজের কোমরে এক হাতের অস্তিত্ব বুঝলো। ক্যামেরাম্যান আরশের পানে চেয়ে সামান্য চোখ টিপে বলে,
বলে উঠল, পারফেক্ট শট স্যার, চলবে ইনশাআল্লাহ।